জনপ্রিয় হেনরি বিন্স সিরিজের চতুর্থ বই 334 AM। প্রারম্ভিকা। আবার ওই সাদা ঘরটাতে আমি। মা সরাসরি আমার দিকে তাকিয়ে আছেন। উজ্জ্বল সবুজ চোখ দুটো জ্বলজ্বল করছে যেন। ধূসর চুল পনিটেল করে বাঁধা। ডান হাতটা ওপরে ওঠালে দেখলাম শক্ত করে একটা হাতুড়ি ধরা সেখানে, যার হাতলটা শুকনো রক্ত জমে খয়েরি বর্ণ ধারণ করেছে। হাতুড়ির মাথা অবশ্য একদম চকচক করছে, নিয়মিত ব্যবহার করা হয় বোঝাই যায়। জনপ্রিয় হেনরি বিন্স সিরিজের চতুর্থ বই 334 AM। প্রারম্ভিকা। আবার ওই সাদা ঘরটাতে আমি। মা সরাসরি আমার দিকে তাকিয়ে আছেন। উজ্জ্বল সবুজ চোখ দুটো জ্বলজ্বল করছে যেন। ধূসর চুল পনিটেল করে বাঁধা। ডান হাতটা ওপরে ওঠালে দেখলাম শক্ত করে একটা হাতুড়ি ধরা সেখানে, যার হাতলটা শুকনো রক্ত জমে খয়েরি বর্ণ ধারণ করেছে। হাতুড়ির মাথা অবশ্য একদম চকচক করছে, নিয়মিত ব্যবহার করা হয় বোঝাই যায়। বাঁধন থেকে মুক্ত হবার বৃথা চেষ্টা করলাম আরেকবার। আমার বাম হাতের ওপর সজোরে নেমে এলো হাতুড়িটা। হাড্ডি ভাঙার শব্দ কানে আসলো। কয়টা ভেঙেছে বুঝতে পারলাম না। দ্বিতীয়বার নেমে আসলো হাতুড়িটা, এরপর তৃতীয়বার। বাম হাতের প্রতিটা হাড্ডি না ভাঙা পর্যন্ত বাড়ি দিতেই থাকলেন তিনি। একটা রক্তাক্ত মাংসের দলায় পরিণত হলো ওটা। ব্যথার পরিমাণ ভাষায় প্রকাশ করা যাবে না, অকল্পনীয়। আপনি ধারণাও করতে পারবেন না এই ধরনের ব্যথার অস্তিত্ব আছে। এবার হেঁটে অন্য পাশে চলে আসলেন তিনি। তার পুরো ল্যাব কোট আমার রক্তের ছিটায় ভিজে গেছে। কিছু রক্ত তার গলায় আর গালে লেগে আছে এই অত্যাচারের প্রমাণস্বরূপ। এই শেষবারের মতো জিজ্ঞেস করছি, যান্ত্রিক স্বরে বললেন তিনি। ফ্ল্যাশ ড্রাইভটা কোথায়? মাথা ঝাঁকালাম কেবল। জানি না আমি। জনপ্রিয় হেনরি বিন্স সিরিজের চতুর্থ বই 334 AM। প্রারম্ভিকা। আবার ওই সাদা ঘরটাতে আমি। মা সরাসরি আমার দিকে তাকিয়ে আছেন। উজ্জ্বল সবুজ চোখ দুটো জ্বলজ্বল করছে যেন। ধূসর চুল পনিটেল করে বাঁধা। ডান হাতটা ওপরে ওঠালে দেখলাম শক্ত করে একটা হাতুড়ি ধরা সেখানে, যার হাতলটা শুকনো রক্ত জমে খয়েরি বর্ণ ধারণ করেছে। হাতুড়ির মাথা অবশ্য একদম চকচক করছে, নিয়মিত ব্যবহার করা হয় বোঝাই যায়। বাঁধন থেকে মুক্ত হবার বৃথা চেষ্টা করলাম আরেকবার। আমার বাম হাতের ওপর সজোরে নেমে এলো হাতুড়িটা। হাড্ডি ভাঙার শব্দ কানে আসলো। কয়টা ভেঙেছে বুঝতে পারলাম না। দ্বিতীয়বার নেমে আসলো হাতুড়িটা, এরপর তৃতীয়বার। বাম হাতের প্রতিটা হাড্ডি না ভাঙা পর্যন্ত বাড়ি দিতেই থাকলেন তিনি। একটা রক্তাক্ত মাংসের দলায় পরিণত হলো ওটা। ব্যথার পরিমাণ ভাষায় প্রকাশ করা যাবে না, অকল্পনীয়। আপনি ধারণাও করতে পারবেন না এই ধরনের ব্যথার অস্তিত্ব আছে। এবার হেঁটে অন্য পাশে চলে আসলেন তিনি। তার পুরো ল্যাব কোট আমার রক্তের ছিটায় ভিজে গেছে। কিছু রক্ত তার গলায় আর গালে লেগে আছে এই অত্যাচারের প্রমাণস্বরূপ। এই শেষবারের মতো জিজ্ঞেস করছি, যান্ত্রিক স্বরে বললেন তিনি। ফ্ল্যাশ ড্রাইভটা কোথায়? মাথা ঝাঁকালাম কেবল। জানি না আমি। আর কতবার এ কথা তাকে বলতে হবে আমার? প্রেসিডেন্ট আমাকে কোনো ফ্ল্যাশ ড্রাইভ দেননি, সত্যি বলছি। আবার হাতুড়িটা ওঠালেন তিনি, নামিয়ে আনলেন সর্বশক্তিতে। ধর্মরিয়ে জেগে উঠলাম। 20 সেকেন্ড সময় লাগলো বুঝতে যে স্বপ্ন দেখছিলাম আমি। ওই সাদা ঘরটাতে 2 সপ্তাহ ধরে পা পড়েনি আমার, যেখানে মাকে দেখেছিলাম 30 বছর পর। উঠে বসে নাইট স্ট্যান্ডের ঘড়িটার দিকে তাকালাম। 3টা 1। 7 জুলাই, 69 ডিগ্রি। যে বিছানায় ছেলেবেলার বেশিরভাগ দিনগুলো কাটিয়েছি সেই বিছানায় আমি, বাবার বাসায়। আমার অ্যাপার্টমেন্ট এখনও বসবাসের অনুপযোগী। পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছিল ওটাকে ফ্ল্যাশ ড্রাইভটার খোঁজে। সামনাসামনি দেখিনি আমি, কিন্তু ইনগ্রিড ছবি দেখিয়েছে ফোনে। প্রতিটা ক্যাবিনেট ভেঙে ফেলা হয়েছে, প্রতিটা খাবারের ক্যান খুলে দেখা হয়েছে, ছিঁড়ে ফেলা হয়েছে প্রতিটা কুশন। প্রতিটা কোনায় কোনায় ফ্ল্যাশ ড্রাইভটার খোঁজে চিরুনি অভিযান চালানো হয়েছে। আমার মার লোকেদের হাতে সময়ের অভাব ছিল না। জুনের 18 তারিখের রাত 4টা থেকে পরদিন রাত 10টা পর্যন্ত সময় পেয়েছিল তারা ফ্ল্যাশ ড্রাইভটার খোঁজ করার জন্য। প্রায় 18 ঘন্টা। চেতনানাশকের প্রভাব কাটতে এতটাই সময় লেগেছিল ইনগ্রিড আর ল্যাসির। ওরা যখন অচেতন অবস্থায় গাড়িতে পড়েছিল, আমাকে তখন প্লেনে করে নিয়ে যাওয়া হচ্ছে অচেনা কোনো জিজ্ঞাসাবাদ কেন্দ্রে। ওই সাদা ঘরটাতে, যেখানে আমাকে রাসায়নিকের প্রভাবে প্রায় 23 ঘন্টা দুঃস্বপ্ন দেখতে বাধ্য করা হয়। ওই 23 ঘন্টাকে 23 দিন মনে হয়েছিল আমার। 23 দিন আলাস্কার বুনো অঞ্চলে বেঁচে থাকার চেষ্টা।
প্রায় আধ মাস পরেও আমার এটা বিশ্বাস করতে কষ্ট হয় যে সব ঘটনা কাল্পনিক ছিল, কেবল আমার মস্তিষ্কের সৃষ্টি। ভূমিকম্প, কেবিন, ওপিক, ভাল্লুক সব কিছু মিথ্যা। স্লিপ কন্ট্রোল প্রোগ্রামের অংশ ওগুলো। আমার নিজের মা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আবার চোখ বন্ধ করলে এখনও ওপিকের অসার দেহটার ছবি ভেসে ওঠে। ধীরে ধীরে শ্বাস নিচ্ছে, পেটের ক্ষত থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। ল্যাসির অসহায়ভাবে নৌকায় বসে থাকা দৃশ্যটা বারবার মাথায় ঘোরে। বাম দিকে তাকালাম, যেখানে আমার কোমরের কাছে ঘুমিয়ে আছে বিড়ালটা। আদর করে দিলাম ব্যাটাকে। ওকে আসলেই হারিয়ে ফেললে কি হতো? যাই হোক, চেতনা ফিরে আসার পর প্রাইভেট এয়ারফিল্ড থেকে পুলিশে ফোন করে ইনগ্রিড। প্লেনটা ততক্ষণে উধাও হয়ে গেছে। আরও কিছুক্ষণ অনুসন্ধানের পর দেখা যায় একদম যেন হাওয়ায় মিলিয়ে গেছে ওটা। কোনো রাডারেই অস্তিত্ব নেই ওটার। আর তার সাথে হেনরি বিন্স। ইনগ্রিড অ্যাপার্টমেন্টে ফিরে না আসা পর্যন্ত এখানকার ধ্বংসযজ্ঞের কথা কেউ জানত না। কিন্তু অ্যাপার্টমেন্টে নিয়ে বেশি ভাবেনি কেউ, কারণ আমাকে পাওয়া যাচ্ছিল না। ইনগ্রিড ওর পরিচিত সবাইকে ফোন করেছে আমাকে খুঁজে বের করার জন্য। রাজ্য পুলিশ, FBI, যাকে যেখানে পেয়েছে বলেছে। আমার উধাও হওয়ার 24 ঘন্টা পর থেকে আশেপাশে 200 মাইলের মধ্যে প্রতিটা পুলিশ অফিসার খোঁজ করেছে আমার জন্য। কিন্তু বেশিক্ষণ খুঁজতে হয়নি তাদের। পরদিন সকাল 8টায় হদিস মেলে আমার। জুনের 20 তারিখে একজন কৃষক তার টমেটো খেতে ঘুমন্ত অবস্থায় পায় আমাকে। ল্যান্সিংয়ের একটা হাসপাতালে ঘুম ভাঙে আমার। এর আগেও বেশ কয়েকবার বিভিন্ন কারণে চোখ খুলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করেছি আমি। তবুও চিৎকার করা থেকে নিজেকে থামাতে পারিনি। আমি ভেবেছিলাম তখন ওই সাদা ঘরটাতেই আছি। ঘুমিয়ে পড়ার আগে সর্বশেষ যে স্মৃতিটা ছিল আমার, তা হলো মা আমাকে ফ্ল্যাশ ড্রাইভের ব্যাপারে জিজ্ঞেস করছেন। আর তার পাশে একটা লোক গোলাপি রঙের তরল ভর্তি সিরিঞ্জ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আশা করছিলাম হয়তো আমাকে আবার ওই 23 ঘন্টার দুঃস্বপ্নের ভেতর দিয়ে যেতে হবে। কিন্তু আমার কথা বোধহয় বিশ্বাস হয়েছিল ওদের, কিংবা আমার প্রতি করুণা অনুভব করেছিলেন মা। আমাকে ওরকম পাগলপ্রায় অবস্থা দেখে অপরাধবোধও জেগে উঠতে পারে তার মনে। এতগুলো বছর ঠকিয়েছেন আমাকে, এটুকু তো আশা করতেই পারি। আবার এটাও হতে পারে ছেড়ে দেওয়াটা একটা চাল। তাদের ধারণা মুক্তি পেয়ে সরাসরি ফ্ল্যাশ ড্রাইভের খোঁজে লেগে যাব আমি, তাই আমাকে ছেড়ে দিয়েছেন তিনি। এক কৃষকের টমেটো খেতে ফেলে গেছেন। সৌভাগ্যবশত ঘুম থেকে জেগে ওঠার সময়টাতে হাসপাতালেই ছিলেন বাবা, ইনগ্রিড আর ল্যাসি। তবুও আমার হৃদস্পন্দন স্বাভাবিক করতে প্রায় 20 মিনিট সময় লাগে। এরপর যখন আসল ঘটনা প্রকাশিত হলো, সবাই জানতে পারলো আমাকে CIA-এর সবচেয়ে নামকরা টর্চার স্পেশালিস্ট তুলে নিয়ে গিয়েছেন, যে কিনা এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় পলাতক আসামিদের একজন, তখন সবাই হুমড়ি খেয়ে পড়লো আমার সাথে কথা বলার জন্য। ইনগ্রিডের অনেক প্ররোচনার পর জিজ্ঞাসাবাদের জন্য রাজি হই আমি। 3 ঘন্টা, মানে 3 দিন আমাকে একটা ভিডিও ক্যামেরার সামনে প্রশ্ন করে ইনগ্রিড, CIA-এর নতুন পরিচালক আর প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থার প্রধান রেড। CIA-এর নতুন পরিচালকের বিশেষ আগ্রহ ছিল আমার মা স্লিপ কন্ট্রোল প্রোগ্রামের ব্যাপারে কী বলেছেন তার উপর। যদি আসলে ওটার কোনো অস্তিত্ব থেকে থাকে, তবে সেটা তার কিংবা তার কোনো সহকর্মীর জানা নেই। সাদা ঘরটা সম্পর্কে ভালো মতো বর্ণনা করি আমি, কিন্তু বলার মতো বেশি কিছু ছিল না। যেহেতু আমাকে মিশিগানে পাওয়া যায়, তাই এর আশেপাশের অঞ্চলগুলোতেই খোঁজ চালায় CIA। যদিও সাদা ঘরটার অবস্থান আলেকজান্দ্রিয়া থেকে আকাশপথে 4 ঘন্টার যে কোনো দূরত্বে হতে পারে, প্রায় 2000 বর্গমাইল সেদিক দিয়ে চিন্তা করলে। CIA-এর পরিচালক চলে যাওয়ার পরে আমি ইনগ্রিড আর রেডের কাছে খোলাসা করে বলি, মা কোনো সাধারণ ফ্ল্যাশ ড্রাইভের খোঁজ করছিলেন না। তিনি এমন একটা ফ্ল্যাশ ড্রাইভের খোঁজ করছিলেন যেটা স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট আমাকে দিয়েছেন। রেড, যে কিনা ইউনিভার্সিটি থেকে প্রেসিডেন্টের বন্ধু, আমাকে নিশ্চিত করে বলে এরকম কোনো ফ্ল্যাশ ড্রাইভ আমাকে দেননি প্রেসিডেন্ট। আর কনর সুলিভানের সাথে অল্প সময়ের আলাপচারিতায় তিনিও এই কথার পুনরাবৃত্তি করেন। এই তথ্যটা বাদে আমি অন্য যা যা বলেছি সব কিছু রেকর্ড করে বিভিন্ন নিরাপত্তা সংস্থার কাছে পাঠিয়ে দেওয়া হয় জরুরি ভিত্তিতে। CIA তার পেছনে লেগেছে, হোমল্যান্ড সিকিউরিটি তার পেছনে লেগেছে, এমনকি FBI এর লোকজনও হন্য হয়ে খুঁজছে তাকে। কিন্তু তাদের চেয়েও আমি বেশি তাগাদা অনুভব করছি মাকে খুঁজে বের করার জন্য। তার কারণেই আজ আমার এই অবস্থা। তাকে পেলে হয়তো এই অবস্থা থেকে পরিত্রাণ মিলবে। আর তাকে খুঁজে পাওয়ার একটা রাস্তায় মাথায় আসছে আমার, ফ্ল্যাশ ড্রাইভটা আমাকে তার আগে উদ্ধার করতে হবে, তাহলেই আমার কাছে আসতে বাধ্য হবেন তিনি। কিরে? ল্যাসি ওর হলুদ চোখ দুটো খুব কষ্ট করে খুলে আমার দিকে তাকালো। এরপর থাবা বাড়িয়ে ধরে চেষ্টা করলো আমাকে। ওর মুখে একটা ফু দিলাম, জানি ও এতে খুবই বিরক্ত হয়। জোরে জোরে মাথা ঝাঁকাতে লাগলো জবাবে। উঠে পড়।
মিও। দুঃস্বপ্ন দেখেছিস তুই? কী নিয়ে? মিও। জাস্টিন টিম্বারলেক মারা গেছে, এই তোর দুঃস্বপ্ন? মিও। ও, মারা যায়নি, শুধু প্যারালাইজড হয়ে গেছে, তাই আর নাচতে পারছে না। হ্যাঁ রে, আসলেও অনেক ভয়ের স্বপ্নটা। এটার কাছে আমার হাড্ডি ভাঙার দুঃস্বপ্নটা তো কিছুই না। মিও। হ্যাঁ, তখনও নাচার সুযোগ থাকবে বটে আমার। ওকে উল্টিয়ে দিয়ে পেটে কাতুকুতু দিতে লাগলাম। আরও 1 মিনিট হুটোপুটি চালিয়ে গেলাম ওর সাথে। এরপরে নেমে গেল ও বিছানা থেকে। ঘড়ির দিকে তাকালাম, 3টা 4 বাজছে। কম্বল সরিয়ে উঠে দাঁড়ালাম। আমার ছেলেবেলার ঘরটা আমি চলে যাওয়ার 1 যুগ পরেও খুব একটা বদলায়নি। ঘর ভর্তি ছবি, ট্রফি কিংবা পুরনো ভিডিও গেম কনসোলকে নেই, কিন্তু ওসবের জন্য কোনো সময় ছিল না আমার। তবে প্রিন্সের একটা বড় পোস্টার ঝোলানো আছে একপাশে, আর আছে একটা হোয়াইট বোর্ড। আমি যখন অনলাইন ট্রেডিং শুরু করেছিলাম তখন যে স্টকগুলো কিনবো সেগুলো লিখে রাখতাম, দামের তারতম্যের গ্রাফ আঁকতাম ওটাতে। এই দুটো জিনিস ছাড়া বাকি দেয়ালগুলো পুরো ফাঁকা। আসবাব বলতে একটা ছোট ড্রেসার, বিছানা, ক্লোজেট আর একটা নাইট স্ট্যান্ড। ক্লোজেটের পাশে 2টো ডাম্বল রাখা। অনেকটা দমবন্ধ করা পরিবেশ। আমার নিজের অ্যাপার্টমেন্টে ফিরে যেতে তর সইছে না। যে কন্ট্রাক্টর রিমডেলিংয়ের কাজ করছে আমাদের অ্যাপার্টমেন্টের, তার মতে আরও 2 সপ্তাহ লাগবে সব কাজ শেষ হতে। 2 সপ্তাহের আগে আমি আর ইনগ্রিড ওখানে ফিরে যেতে পারছি না। অধীর হয়ে অপেক্ষা করছি কখন 2 সপ্তাহ পার হবে। প্রতিটা সেকেন্ড গুনছি। অবশ্য সারাটা জীবনই আমি সেকেন্ড গুনে গুনে পার করেছি, এটা নতুন কিছু না। ল্যাসিকে তুলে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলাম। বাবার ঘরটা আমারটা থেকে বের হয়ে বাম দিকে, একবার উকি দিলাম ভেতরে। বিছানার ডান পাশে গভীর ঘুমে অচেতন তিনি, আর বাম পাশে শুয়ে আছে তার 160 পাউন্ডের বিশাল কুকুর মার্ডক। একটা বক্স ফ্যান ঘুরছে ঘরটাতে, তবুও ভার্জিনিয়ার এই চিটচিটে গরম খুব কমই দূর করতে পারছে ওটা। আলেকজান্দ্রিয়ার নিজের অ্যাপার্টমেন্টে ফিরে যেতে চাওয়ার আরেকটা কারণ হলো ওটা পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত। ল্যাসি লাফ দিয়ে আমার হাত থেকে নেমে বিছানায় মার্ডকের পাশে গিয়ে শুয়ে পড়ল। মার্ডক ওর বিশাল চোখগুলোর একটা খুলে দেখল ল্যাসিকে, এরপর থাবা দিয়ে কাছে টেনে নিল। দরজাটা ভিড়িয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম। এখানে আসার পর প্রথম সপ্তাহে প্রতিদিন ঘুম থেকে জেগে উঠে দেখতাম বাবা একটা কফির মগ নিয়ে রান্নাঘরের টেবিলটাতে বসে আছেন। কেমন ঘুম হলো হেনরি? তিনি জিজ্ঞেস করতেন। দুঃস্বপ্ন দেখোনি তো বেশি? হেনরি ভিন্সে ভোগার এটাই একটা সমস্যা, খুব খারাপ দুঃস্বপ্ন দেখলেও ঘুম থেকে জেগে ওঠা যায় না। প্রথম দিকে কিছু মনে না করলেও কয়েকদিন পরে ওই একই প্রশ্ন শুনতে আর ভালো লাগছিল না, কারণ প্রতি রাতে ঘুম থেকে জাগার পর দেখা যেত স্বপ্নটা নিয়ে কথা বলতে বলতেই পুরো 1 ঘন্টা, মানে আমার জন্য পুরো 1 দিন চলে যাচ্ছে। ভাগ্য ভালো যে গত 2 দিন যাবৎ আমার জেগে থাকার সময়টা ঘুমিয়েই পার করছেন বাবা, তাই আমারও 1000টা প্রশ্নের উত্তর দিয়ে সময় নষ্ট করতে হচ্ছে না। হাসপাতালে যেদিন জেগে উঠেছিলাম 1 লাফে এসে আমাকে জড়িয়ে ধরেছিল ইনগ্রিড। দুজনের চোখে পানি ঝরছিল, কিন্তু সেদিন আর বেশি সময় একসাথে কাটাতে পারিনি আমরা। এর পরের 3 দিন চলে যায় জিজ্ঞাসাবাদে। চতুর্থ দিনে কিছুটা একান্ত সময় পাই নিজেদের মতো করে কাটানোর জন্য। ওই দিন ঘুম থেকে জেগে উঠে যখন ওকে পাশে আবিষ্কার করি, তখন আলাস্কার ঘটনাটা মনে পড়ে যায়। ও প্রেগনেন্ট শোনার পর কিভাবে আমি ওর সাথে খারাপ ব্যবহার করেছিলাম। যে 1 ঘন্টা জেগে থাকি আমি, ওই 1 ঘন্টা বাচ্চার পেছনে দিতে হবে এটা ভেবেই অস্থির হয়ে উঠেছিলাম। আমি দিনে মাত্র 1 ঘন্টা জাগি, চিৎকার করে বলেছিলাম। এটা কি মাথায় ঢোকে না তোমার? মাত্র 60 মিনিট, আর এখন আমাকে একটা বাচ্চার ভরণ পোষণ করতে হবে। হ্যাঁ, ওটা হয়তো বাস্তব ছিল না, কিন্তু রাসায়নিক আর স্টিমুলেশনের প্রভাব ছিল মাত্র। কিন্তু কথাটা যদি আসলেও সত্যি হতো, তাহলে একই ব্যবহারই করতাম আমি। এরপরে ভূমিকম্পের ব্যাপারটা তো আছেই, আর আছে অপিক। অপিকের ব্যাপারে কাউকে কিছু বলিনি আমি, একটু বেশি বেদনাদায়ক ব্যাপারটা আমার জন্য। তাছাড়া আমি এটাও বুঝতে পারছিলাম না আমার দুঃস্বপ্নটাতে এই ছোট্ট এস্কিমোর আগমন ঘটলো কীভাবে, আর তার নাম অপিকই বা দিলাম কেন আমি। এরকম 1000টা প্রশ্ন মাথায় ঘোরে। যাই হোক, ওই কাল্পনিক ছেলেটাই আমার মানসিক অবস্থার উপরে অনেক প্রভাব ফেলেছে। দুঃস্বপ্নটা দেখার পর অবশ্য একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেছে আমার কাছে, বাবা হতে কোনো আপত্তি নেই আমার। এই ব্যাপারটা আমার ভালোবাসার মানুষটার কাছ থেকে লুকিয়ে রাখতে খুব কষ্ট হচ্ছিল। ওকে কিছু বলার আগে উত্তর চাই আমার মার ব্যাপারে, আমার বাবার ব্যাপারে। প্রতি 2 দিন অন্তর অন্তর ইসাবেল একবার করে বাবার বাসায় এসে সব কিছু ঠিকঠাক করে দিয়ে যায়। প্রথম দিকে ব্যাপারটা নিয়ে খুব বিরক্ত হচ্ছিলেন বাবা, অবশ্য যুক্তিও ছিল। ইসাবেলের এখানে আসায় তার হয়তো মনে হচ্ছিল তিনি তার নিজের ছেলের খেয়াল রাখতে পারেন না, অথচ এই কাজটি 27টা বছর নির্বিঘ্নে করেছেন তিনি।
কিন্তু ইসাবেলার পাস্তা একবার মুখে দেওয়ার পর আর ঘুম থেকে জেগে উঠে পুরো বাসা চকচকে অবস্থায় দেখে তার কথার সুর পাল্টে গেছে। এখন তিনি ইসাবেলের সবচেয়ে বড় গুণমুগ্ধদের একজন। ফ্রিজ খুলে ইসাবেলার একটা বিখ্যাত রুবেন স্যান্ডউইচ বের করে রান্নাঘরে টেবিলে গিয়ে ল্যাপটপ খুলে বসলাম। 3:17 আমার ইমেল অ্যাড্রেসে লগ ইন করে দেখলাম এএসটি থেকে একটা ইমেল এসেছে। এএসটি হচ্ছে অ্যাডভান্সড সার্ভেইলেন্স অ্যান্ড ট্র্যাকিং, যে প্রাইভেট কোম্পানিটা আপনাকে টাকার বিনিময়ে যে কারো সম্পর্কে তথ্য বের করে দেয়। ওদের কাছ থেকে শেষ ইমেলটা পেয়েছিলাম গত অক্টোবরে, যেটা পাঠিয়েছিল স্বয়ং ওদের মালিক মাইক ল্যাং। গত 3 বছর ধরে ওদেরকে টাকা দিয়ে আসছিলাম আমি আমার মাকে খুঁজে বের করার জন্য, আর সেটা পেরেছিল ওরা। পটোমেক থেকে উদ্ধার করা একটা অচেনা মহিলার লাশকে আমার মায়ের বলে মনে হয়েছিল তাদের। আমি আর খোলাসা করে কিছু বলিনি মাইককে, বলিনি যে লাশের আঙ্গুলের ছাপ আর আমার মায়ের আঙ্গুলের ছাপের সাথে পুরোপুরি মিলে গেলেও ওটা প্রেসিডেন্ট সুলিভানের একটা চাল ছিল মাত্র। ব্ল্যাক সাইটগুলোকে খুঁজে বের করতে আমাকে ব্যবহারের একটা চাল। এবার অবশ্য মার ব্যাপারে খোঁজ নিতে মাইকের সাথে যোগাযোগ করিনি, আমি করেছি বাবার ব্যাপারে খোঁজ নিতে। একটা জিনিস ভেবে অবাক হয়েছিলাম, মা যখন আমার উপর এক্সপেরিমেন্ট চালাচ্ছিলেন তখন বাবা কোথায় ছিলেন? তিনি কি প্রেমে এতটাই অন্ধ হয়ে গেছিলেন যে চোখের সামনে যা ঘটছে সেটা দেখেও দেখেননি? কিভাবে সম্ভব এটা? তাছাড়া আরেকটা ব্যাপারে খটকা লাগতে শুরু করেছে আমার। বাবা সবসময় এটা বলে আসছেন, জন্মের পরের দিনই আমাকে বাসায় নিয়ে এসে তারা বুঝতে পারেন মাত্র 1 ঘন্টার জন্য ঘুম থেকে জেগে উঠছি আমি। তার মানে জন্ম থেকেই হেনরি বিন্স কন্ডিশনে ভুগছি। কিন্তু সিআইএর প্রাক্তন পরিচালক আর আমার মার কথা বিবেচনা করলে এটা ভুল তথ্য। কিছু একটা গোলমাল আছে। ইমেইলের রিপ্লাই বাটনে ক্লিক করে লিখলাম, মাইক, নতুন একটা কাজ আছে তোমার জন্য। বাবার জন্মদিন উপলক্ষে সারপ্রাইজ হিসেবে একটা স্ক্র্যাপবুক বানানোর কথা ভাবছি আমি। এজন্য তার জন্মসনদটা দরকার আমার, সেই সাথে আমারটাও। যদি পাও তাহলে আরও ভালো, ওটা কোথাও খুঁজে পাচ্ছি না আমি। আর আমার দাদা দাদি সম্পর্কে কোনো তথ্য পেলে সেগুলোও পাঠিয়ে দিও। বাবার পুরো নাম রিচার্ড উইলিয়াম বিন্স, জন্ম 8 জানুয়ারি 1950, ডেস মইনেস, আইওয়া অঙ্গরাজ্যে, যতদূর জানি। কত খরচ হবে আমাকে জানিও, হেনরি। পাঠিয়ে দিলাম মেলটা। এরপর আমার ঘরে গিয়ে বিছানার পাশে হাঁটু গেড়ে বসে ম্যাট্রেসটা সরিয়ে একটা লুকানো যুক্তোর বাক্স বের করে নিলাম। এখানেই লুকানো আছে লাল রঙের খামটা, যেটা প্রেসিডেন্ট সুলিভান আমাকে দিয়েছিলেন। ইনগ্রিড যখন আমাকে বলেছিল লাল খামটা আমার বাসার সেইফে সহি সালামতে আছে, তখন কিছুটা অবাক না হয়ে পারিনি। সব কিছু লণ্ডভণ্ড অবস্থার মাঝে সেইফটার মধ্যে অক্ষত অবস্থায় পড়েছিল খামটা। সেইফে খামটার সাথে ছিল ল্যাসির 2টো বল, ঝুনঝুনি লাগানো। কিন্তু কোনো এক শয়তান তল্লাশি করার সময় নিয়ে গেছে ও 2টো। যদি বলি ল্যাসি শুধু কষ্ট পেয়েছিল ব্যাপারটাতে, তাহলে কম বলা হবে। এর আগে আমি জানতামও না যে ওর পক্ষেও কাঁদা সম্ভব। নিচে গিয়ে ফ্রিজ থেকে একটা পিনাট বাটার স্মুদি বের করে বাবার পুরনো কাউচটাতে গিয়ে বসলাম আরাম করে। ল্যাসি হেলে দুলে সিঁড়ি দিয়ে নেমে এসে আমার কোলে উঠে বসলো। কিরে, ওর কানের পেছনে চুলকে দিয়ে বললাম, আরামেই তো ছিলি এতক্ষণ, নামলি কেন? মিয়াও। মার্ডক খালি নাক ডাকে? মিয়াও। বাবাও? মিয়াও। হ্যাঁ, ওভাবে ঘুমানোর কারণে হতে পারে এটা। মিয়াও। ঘুমানোর আগে মার্ডক 7টা রুবেন স্যান্ডউইচ খেয়েছে? বাহ, এটা তো জাতীয় রেকর্ড হয়ে যাবে। ওকে একটু পিনাট বাটার স্মুদি দিলে চেটেপুটে শেষ করলো ওটুকু। এরপরের 5 মিনিট ওকেই খাওয়ালাম। খেয়ে দিয়ে আবার আমার কোলের উপরেই ঘুমিয়ে পড়লো বেটা। খালি গ্লাসটা পাশের ছোট টেবিলটার উপরে রেখে লাল খামটা তুলে নিলাম ওখান থেকে। ভেতরে একটা বড় ফাইল। গত 7 দিন ধরে প্রতিদিন 10 মিনিট এটা পড়ে কাটিয়েছি আমি। প্রথম পাতায় আমার মার 8 ইঞ্চি বাই 10 ইঞ্চির একটা বড় ছবি। 6 জন লোকের সামনে বড় একটা সবুজ মাঠের মতো জায়গায় দাঁড়িয়ে আছেন তিনি। লোকগুলোকে দেখে দক্ষিণ আমেরিকার মনে হচ্ছে, কারো গায়ে শার্ট নেই। মা একটা বন্দুক তাক করে রেখেছেন তাদের দিকে। তারপর উনি জিন্সের প্যান্ট আর সাদা শার্ট। ক্যামেরার দিকে দৃষ্টি তার, সবুজ চোখজোড়া জলজল করছে পড়ন্ত বিকেলে সূর্যালোকে। চেহারায় পূর্ব ইউরোপীয় একটা ছাপ আছে। ফাইলটা থেকে এটা জানতে পেরেছি ছবিটা হন্ডুরাসে তোলা হয়েছিল 1985 থেকে 1988-এর মধ্যবর্তী কোনো এক সময়ে, যে সময়টা তিনি হন্ডুরাসের সরকারকে শেখাচ্ছিলেন কিভাবে বন্দীদের জিজ্ঞাসাবাদ করতে হয়। উল্টিয়ে ফাইলের পরের পাতায় চলে গেলাম। আমার মা এলেনা জানেভের জন্ম 1948 সালের 23শে এপ্রিল, তৎকালীন যুগোস্লাভিয়া, এখনকার মেসিডোনিয়ায়। 11 বছর বয়সে একটা জাহাজে চড়ে আমেরিকার ভার্মন্টে পাড়ি জমান তিনি। তার এক চাচা ছিলেন এখানে, যে তার ভাঙা ভাঙা ইংরেজিকে ঘষে মেজে চলনসই করে তোলেন। হাই স্কুলে নিজের ক্লাসের সবচেয়ে মেধাবী শিক্ষার্থী ছিলেন তিনি।
সব পরীক্ষায় ভালো ফলাফল করে MIT-তে পড়ার জন্য ফুল স্কলারশিপ জোগাড় করে ফেলেন। সেখানে রসায়ন নিয়ে পড়াশোনা করেন, সেই সাথে মাইনর করেন সাইকোলজিতে। 1970 সালে সেখান থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন তিনি ভিয়েতনাম যুদ্ধের শেষ দিকে। ওরকম অসাধারণ রেজাল্টের কারণে চাকরির সুযোগের অভাব ছিল না তার সামনে। তার মধ্যে একটা হচ্ছে ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি CIA। 1971 সালে ভার্জিনিয়ায় ল্যাংলিতে CIA প্রশিক্ষণ শুরু করেন তিনি। প্রশিক্ষণ শেষ করার পর তাকে নিয়োগ দেওয়া হয় এক্সট্রা অর্ডিনারি রেন্ডিশন প্রোগ্রামে, যেটা শত্রুপক্ষের সৈন্যদের ধরে জিজ্ঞাসাবাদের একটা বাহারি নাম মাত্র। সোজা কথা, নির্যাতন করে তথ্য আদায় করা। 1973 থেকে 1981-এর মধ্যবর্তী সময়টা খালি, কিছু নেই ওটুকুতে। কিন্তু আমার ধারণা করতে বেশি অসুবিধা হয় না কি ঘটে থাকতে পারে ওই সময়ে। এজন্য CIA-এর প্রাক্তন পরিচালকের একটা ধন্যবাদ প্রাপ্য। আমার মা একটা গোপন প্রজেক্টে যোগদান করেন, যেটার লক্ষ্য ছিল বন্দীদের কাছ থেকে তথ্য আদায়ের জন্য সবচেয়ে কার্যকর উপায়টা খুঁজে বের করা, যার নাম স্লিপ কন্ট্রোল প্রোগ্রাম। আর ঠিক ওই সময়গুলোতেই CIA তার ব্ল্যাক সাইটগুলো তৈরি করেছিল, গোপন জিজ্ঞাসাবাদ কেন্দ্র দেশের ভেতরে এবং বাইরে। এতে করে মার হাতে বড় সুযোগ আসে নতুন নতুন পদ্ধতিগুলো প্রয়োগ করে দেখার। এরপর বাবার ভাষ্যমতে তার সাথে মার দেখা হয় 1976 সালে। তিনি তাকে চিনতেন স্যালি পেট্রোকোভা নামে। এর 1 বছর পরে তার নাম হয় স্যালি বিন্স। আমার জন্ম হয় 1978 সালের ডিসেম্বরের 12 তারিখে। বাবার কথা অনুযায়ী এই অদ্ভুত কন্ডিশনটা নিয়েই জন্মেছিলাম আমি, কিন্তু লেহাই আর মার কথা অনুযায়ী এই তথ্যটা প্রশ্নবিদ্ধ হতে বাধ্য। ফাইলে এরপরে যে তারিখটা সম্পর্কে লেখা আছে সেটা হলো 1981 সালের এপ্রিলের 15 তারিখ, যেদিন তিনি আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ওই সময় সোভিয়েত আফগান যুদ্ধ চলছিল পুরোদমে, আর মা সেখানে 6 সপ্তাহ কাটান। আমার মা প্রায়ই লম্বা সময়ের জন্য বাসার বাইরে থাকতেন, কিন্তু 6 সপ্তাহ নিজের 3 বছরের ছেলেকে ফেলে বাইরে থাকার পক্ষে অনেক বড় একটা সময়। আমার এখনও আবছা আবছা মনে আছে সেই সময়কার কথা। আমার অবশ্য এতদিন ধারণা ছিল তিনি একটা তেল কোম্পানির হয়ে কাজ করতেন। এটা আমার মাথাতেও আসেনি যে তিনি ওই সময়টা শত্রুপক্ষের সৈন্যদের ওয়াটার বোর্ডিং করে তথ্য আদায়ে ব্যস্ত। পরবর্তী 4 বছর আবার ফাঁকা। এর পরের তথ্য অনুযায়ী 1985 সালের জানুয়ারিতে হন্ডুরাসে পাড়ি জমান তিনি, যেখানে এর পরের 3 বছর থাকতে হয় তাকে। এটা আমার ব্যক্তিগত জীবনের তথ্যের সাথেও মিলে যায়, কারণ তাকে আমি শেষ দেখেছিলাম আমার 6ষ্ঠ জন্মদিনে 1984 সালের ডিসেম্বরে। 1988 থেকে 2001-এর মধ্যবর্তী সময়টুকু ফাঁকা। এরপর 2001 সালের নভেম্বরে টুইন টাওয়ারের ঘটনাটার 2 মাস পর মাকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়, নিশ্চয়ই আল কায়দার লোকদের কাছ থেকে তথ্য বের করে লাদেনকে ধরার উদ্দেশ্যে। তিনি আমেরিকায় ফিরে আসেন 15 মাস পর। ফাইলে এর পরের তারিখটা 2007 সালের 19 আগস্ট। লেহাইয়ের ভাষ্যমতে আমার মা একটা কম বয়সী ছেলেকে টর্চার করে মেরে ফেলেন, কিন্তু পরে জানতে পারেন ছেলেটা আসলেই নির্দোষ ছিল। পরদিন উধাও হয়ে যায় তিনি। এরপরে আর কেউ দেখেনি তাকে, একমাত্র আমি বাদে। 3:58-র সময় ল্যাসিকে তুলে নিয়ে ফিরে গেলাম আমার ঘরে। যাওয়ার পথে বাবার ঘরে আরেকবার উকি দিয়ে গেলাম। নাক ডাকার আসর বসেছে যেন ওখানে। ল্যাসি হাসার মতো একটা শব্দ করল। বিছানায় উঠে ইনগ্রিডকে মেসেজ দিয়ে বললাম কাল দেখা হচ্ছে। ঘড়িতে 4টা যতই এগিয়ে আসতে থাকলো আমার হৃদস্পন্দন দ্রুত থেকে দ্রুততর হতে লাগলো। ঘুমাতে চাই না আমি জানি আগামী 23 ঘন্টা আবারও মানসিক অশান্তির মধ্যে দিয়ে যাব। আমার মা আমাকে তাড়া করে বেড়াবেন। গত 1 বছরের মধ্যে প্রথমবারের মতো নির্ধারিত সময়ের চেয়ে আগে জেগে উঠলাম। 2:57 বাজছে ঘড়িতে, 3 মিনিট বাড়তি। আগে হলে খুশিতে আত্মহারা হয়ে চিন্তা করা শুরু করতাম এই 3 মিনিট কিভাবে খরচ করব। গোসলে বাড়তি 30 সেকেন্ড, ব্যায়ামে বাড়তি 1 মিনিট, কিংবা 1 মিনিট বেশি গেম অফ থ্রোনস দেখতাম। কিন্তু আজ নয়। দুঃস্বপ্নটার রেশ কাটতে কাটতে বাড়তি সময়গুলো চলে গেল। এবারের স্বপ্নে আমার শরীরে আবার ওই ভয়ঙ্কর তরল ইনজেক্ট করা হয়েছিল। সমুদ্রে হারিয়ে গেছিলাম একটা ছোট নৌকায়, সাথে একটা বাঘ। জানি লাইফ অফ পাই এর সাথে অদ্ভুত মিল আছে স্বপ্নটার। বইটা আমি পড়েছিলাম অনেক আগে, প্রতিদিন 4 মিনিট করে 206 দিন যাবত। কিন্তু একটু পার্থক্য আছে, বাঘটা আসলে অন্যান্য বাঘের মতো ছিল না। ল্যাসিরই একটা বড় প্রতিকৃতি ছিল মাত্র। আশেপাশে তাকিয়ে খুঁজলাম বিলাই মহাজনকে। নিঃশ্বাস একটু স্বাভাবিক হয়ে আসার পরে হঠাৎ খেয়াল করলাম আমার মুখ আর দুহাত কেমন যেন জ্বালাপোড়া করছে। উঠে বসে আলো জ্বালিয়ে নজর দিলাম হাতে, নখের আঁচড়ে ভরে আছে ও দুটো। লাফ দিয়ে নেমে বাথরুমের আয়নার সামনে দৌড়ে গেলাম। আমার মুখ, কান, ঘাড় সব জায়গায় একই অবস্থা, লাল হয়ে ফুলে আছে আঁচড়ের কল্যাণে।
একটা দানবের মতো দেখাচ্ছে আমাকে। ল্যাসি, 2 মিনিট লাগলো ওকে খুঁজে বের করতে। লন্ড্রি রুমের কাপড়ের তলায় লুকিয়েছিল ব্যাটা। আমাকে দেখে কাপড়ের আরও গভীরে গিয়ে পালানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু তার আগেই কলার ধরে টেনে উঠালাম ওকে। মিয়াও। আমি পাগল, আমি পাগল বললাম। তুই আমাকে খামচে শেষ করে ফেলেছিস আর বলছিস আমি পাগল। মিয়াও। আমি আগে তোকে আক্রমণ করেছিলাম, কি বলছিস এসব? মিয়াও। আমি মোটেও এটা বলিনি তোকে এখন আমি খাবো। এরপর তোর কানেও কামড় দেইনি। জবাবে আমাকে দেখালো ও কানের কাছে শুকনো রক্ত। এরপরই সব মনে পড়ে গেল আমার। দুঃস্বপ্নটা কিভাবে 2 সপ্তাহ অনাহারে থাকার পরে বাঘটা ওরফে বড় ল্যাসিকে খাওয়ার সিদ্ধান্ত নেই আমি। ঝাঁপিয়ে পড়ে ওটার ওপর একটা কামড়ও বসাই, কিন্তু আমাকে থাবা দিয়ে ফেলে দেয় ওটা, এরপর খেয়ে ফেলে। ওহ ঈশ্বর! আমি ওকে বুঝিয়ে বলার চেষ্টা করলাম আসলে কি ঘটেছিল। ঘুমের ঘরে ওসব করেছি আমি দুঃখিত, তোকে খাওয়ার চেষ্টা করেছিলাম। আমাকে মাফ করে দিল ও। প্রতিদানস্বরূপ একটা স্লিম জিম বিফ জার্কির টুকরো দিলাম ওকে। বিশেষ বিশেষ দিনের জন্য তোলা থাকি এটা। এরপর নিওস্পোরিন বের করে সারা শরীরে আঁচড়ের স্থানগুলোতে লাগালাম। 3:07 নাস্তা করতে বসলাম। 1 মিনিট পরে দরজা খুলে ইনগ্রিড ঢুকলো বাসার ভেতর, একটা জিন্স আর নীল রঙের ট্যাঙ্ক টপ পরনে, চুলগুলো পনিটেল করে বাঁধা, কাজের সময়ের স্টাইল। একটা মাঝারি সাইজের কার্ডবোর্ডের বাক্স ধরে আছে 2 হাতে, চোখ দুটো স্বাভাবিকের তুলনায় ফুলে আছে। লাফিয়ে উঠলাম। কি হয়েছে, কোনো সমস্যা? বাক্সটা টেবিলের উপর রেখে আমার উপর ঝাঁপিয়ে পড়লো ও। নাক টেনে বলল, মা স্ট্রোক করেছে। কি বললো, কখন? এই তো একটু আগেই বাবার সাথে কথা হলো আমার। 1 গ্লাস পানি খাবার জন্য উঠেছিল মা, এরপরেই বাবা জোরে একটা আওয়াজ শুনতে পায়। আমাকে 2 ইঞ্চি সরিয়ে মুখের দিকে তাকিয়ে থাকলেও কিছুক্ষণ। তোমার মুখে আবার কি হয়েছে? ল্যাসের সাথে লেগে গেছিল একটু। কি নিয়ে? ওকে খেয়ে ফেলা আর আমার দুঃস্বপ্নটা নিয়ে লম্বা কাহিনী। ও ব্যাপারে আর কিছু না বলে জিজ্ঞেস করলাম, এখন তোমার মা কোথায়? আটলান্টার এক হাসপাতালের জরুরি বিভাগে। কি হয়েছে? নীল রঙের একটা নাইট্রোবের ফিতা বাঁধতে বাঁধতে নেমে এসে জিজ্ঞেস করলেন বাবা। ওর মা স্ট্রোক করেছে বললাম আমি। আহা বেচারি, তিনি বললেন। ইনগ্রিড আমাকে ছেড়ে বাবাকে জড়িয়ে ধরল। ঠিক হয়ে যাবে সব, বাবা নরম সুরে বলতে লাগলেন। আটলান্টায় দেশের সবচেয়ে ভালো ডাক্তাররা আছেন, তোমার মার ভালো যত্ন নেবেন ওনারা। ইনগ্রিডের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে আমার দিকে মনোযোগ দিলেন এবার। আর তোমার কি হয়েছে? ল্যাসি আমার মুখটাকে নখধার করার জন্য ব্যবহার করেছে। জোরে একটা শব্দ হলো, এরপর মার্ডক লাফিয়ে নেমে আসলো উপর থেকে। এতক্ষণ ঘুমানোর পরে বেশ সজীব মনে হচ্ছে ওকে। ইনগ্রিডকে আমার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে দেখে ওর মুখটাও কালো হয়ে গেছে, যেন বলতে চাইছে, কি হয়েছে, সবাই এত দুঃখী কেন? দৌড়ে গিয়ে ইনগ্রিডের গায়ে মাথা ঘষতে লাগলো ও। ইনগ্রিডও নিচু হয়ে বসে চোখের পানিগুলো চেটে দিতে লাগলো ওকে। থ্যাঙ্কস মার্ডক, হাসি আর কান্নার মাঝামাঝি অবস্থা থেকে বলল। আমি একটা চেয়ার টেনে ওটায় বসিয়ে দিলাম ইনগ্রিডকে। ল্যাসি লাফ দিয়ে কোলে উঠে গেল ওর। তো ডাক্তাররা কি বলছেন? বেশি কিছু না, কিছু পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন তারা এখন। বাবা বলল মার অবস্থা নাকি এখনও আশঙ্কাজনক। হ্যাঁ, কীভাবে সামলাচ্ছে সব কিছু? বাবা জিজ্ঞেস করলেন। 2 মাস আগে থেকে নিয়মিত ফোনে যোগাযোগ করা শুরু করেন ইনগ্রিড আর আমার বাবা। ব্যাপারটা একটু কেমন যেন ঠেকে আমার কাছে। আমার গার্লফ্রেন্ডের বাবার সাথে বন্ধুত্ব পাতিয়ে ফেলেছেন বাবা, অথচ আমার একটা কথাও বলা হয়নি তার সাথে। ভালো, ঠিক আছে তাহলে, বাবা নেমে এসে বললেন, যাওয়া যাক এখন। উঠে দাঁড়িয়ে ইনগ্রিডকে লম্বা একটা চুমু খেয়ে ওদের দুজনকে সামনে দরজা পর্যন্ত এগিয়ে দিলাম। ঘড়ির দিকে তাকালাম, 3:29। মার্ডক আর লেসি দুজনেই আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে পুরো বাড়িটা কিছু সময়ের জন্য আমাদের দখলে। এই বলে ওদের দুজনকে তাড়া করা শুরু করলাম। 2 মাস্তানের সাথে 3 মিনিট দৌড়াদৌড়ি করার পরে বাবার ঘরে চলে গেলাম। যেটা খুঁজছিলাম সেটা পেতে বেশি সময় লাগলো না। ওটা একটা খামে পুড়ে উঠোনের একটা ঝোপের মধ্যে লুকিয়ে রাখলাম। ইসাবেলকে মেসেজ দিয়ে কি করতে হবে বলে সাথে আরও যোগ করলাম, ওর যদি কষ্ট না হয় তাহলে যেন স্প্যাগেটি আর মিটবল রান্না করে আমাদের জন্য। 3:40-এর সময় বেসমেন্টের সিঁড়ি ধরে নিচে নেমে গেলাম। আগের অবস্থাতেই আছে জায়গাটা। আমার বাবার সর্বশেষ শখটা হচ্ছে ওনার আগের শখের জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখা। ওনার মতে বেসমেন্ট সাজানো পরিকল্পনা।
কিন্তু আশেপাশে পরিকল্পনার কোনো ছাপ চোখে পড়ল না। শুধু একটা জিনিস থেকে অন্যটা যত দূরে সম্ভব সরিয়ে রাখা হয়েছে মাত্র। ওগুলোর মাঝে দিয়ে হাঁটার একটা সরু পথ। জিনিসপত্র মারিয়ে খুব সাবধানে হাঁটতে লাগলাম ওখান দিয়ে। শেষবার এখানে এসেছিলাম 7 মাস আগে। দুজন লোক পিছু নিয়েছিল আমার। ওদের থেকে বাঁচার জন্যই বাবার শরণাপন্ন হতে হয়েছিল। বাবার গাড়িটা ঢাকার মতো একটা পর্দা দরকার ছিল আমার। একটা পেয়েও ছিলাম এখানে। আর ওই নীল পর্দাটার নিচে ঢাকা ছিল 2টো বাক্স, এত সুন্দরভাবে গোছানো যে আমার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল ওগুলো বাবার। ওগুলো পরীক্ষা করে দেখার জন্য বাবার বাসায় আসার পর থেকে সুযোগের অপেক্ষায় ছিলাম। গত 2 দিনে উনি যখন ঘুমাচ্ছিলেন তখন ভেবেছিলাম আসবো, কিন্তু নিঃশব্দে কাজ সারতে পারবো কিনা সন্দেহ ছিল সে ব্যাপারে। যেন এই কথা প্রমাণ করতেই আমার পায়ের গুঁতো লেগে একটা বাক্স পড়ে গেল বিকট শব্দ করে। ওপরতলা থেকে মার্ডক ডেকে উঠল জোরে। ও ডাকাডাকি থামতে থামতে আমি বেসমেন্টের অন্য পাশে চলে আসলাম। নিচু হয়ে বসে খেয়াল করলাম আশেপাশে ধুলোবালির মধ্যে 2টো ফাঁকা জায়গা চকচক করছে। বাক্সগুলো নেই। বাকি সময়টুকু বেসমেন্টে বাক্স দুটোর খোঁজে কাটালাম, কিন্তু কোথাও পেলাম না ওগুলো। 3:58 সময় হাত ঘড়ির অ্যালার্মটা বেজে উঠল। কোনো মতে সিঁড়ি বেয়ে উপরে উঠে এসে রান্নাঘর থেকে একটা এনার্জি বার নিয়ে 2 কামড়ে শেষ করে ফেললাম। এরপর দৌড়ে গিয়ে শুয়ে পড়লাম বিছানায়। শেষ কয়েকটা সেকেন্ড বাক্সগুলো নিয়ে ভাবতে লাগলাম, সরিয়ে ফেলা হয়েছে ও দুটো, নাকি লুকিয়ে ফেলা হয়েছে। কি করছেন? বাবাকে জিজ্ঞেস করলাম। অনেকগুলো কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রান্নাঘরের টেবিলটায় বসে আছেন তিনি। শুভ সকাল। নাকের ওপর চশমাটা ঠিক করতে করতে বললেন তিনি। ঘুম কেমন হলো? ভালোই। সত্যি কথাটাই বললাম। দুঃস্বপ্ন দেখলেও ওটার কথা মনে পড়ছে না আজকে। আর ল্যাসির মতে আজ ওকে কামড় বসানোরও কোনো চেষ্টা করিনি। গতকাল এয়ারপোর্ট থেকে ফিরে তোমার গায়ে আরেকবার নিওস্পোরিন লাগিয়ে দিয়েছিলাম। এজন্যই খামচির দাগগুলো এত তাড়াতাড়ি চলে গেছে। বোঝাই যাচ্ছে না কিছু। ধন্যবাদ। গায়ে দাগ বসে গেলে ভালো দেখাতো না। আমি হেসে জিজ্ঞেস করলাম, কি করছেন আপনি? কোনো ফাইনাল পরীক্ষা আছে নাকি সামনে? ও এটা। টেবিলের উপর হাত ঘুরিয়ে বললেন তিনি। এটা একটা কেসের কাগজপত্র, অমীমাংসিত। ইনগ্রিড এটা নিয়েই কাজ করছিল এখন। কাল এয়ারপোর্টে যাবার পথে আমাকে যখন বলল, তখন ওকে কথা দিয়েছিলাম যে ওর অবর্তমানে আমি একবার দেখব সব কিছু, যদি কিছু পাওয়া যায়। আমি মাথা নাড়লাম কেবল। বাবার নতুন শখ, অমীমাংসিত কেসের ডিটেকটিভ। সব কিছু গুছিয়ে রেখেন আবার। একটু থেমে বললাম, আপনি তো মাঝে মাঝেই ভুলে যান ব্যাপারটা। গতদিনের বেসমেন্ট তল্লাশির কথা মনে হলো এ সময়। বাক্সগুলো নেই। ভাবছিলাম বাবাকে জিজ্ঞেস করবো ওগুলোর কথা, কিন্তু তার মাঝেই বলে উঠলেন, ইসাবেল কিছু খাবার দিয়ে গেছে। ফ্রিজের দিকে ইঙ্গিত করে বললেন তিনি, নিয়ে এখানে এসে বসো, এগুলোর ব্যাপারে কিছু কথা আছে। ওই 2 সিআইএ এজেন্টের চোখে ধুলো দিতে সাহায্য করার পর থেকে তাকে এতটা উৎসাহিত হতে দেখিনি কোনো কাজে। ফ্রিজ খুলে স্প্যাগেটির বাটিটা বের করে ওভেনে গরম করতে দিলাম। ওটা গরম হতে হতে ইসাবেলকে ধন্যবাদ লিখে একটা মেসেজ পাঠালাম। আরও জানতে চাইলাম অন্য কাজটা করতে পেরেছি কিনা। সাথে সাথে সে জবাব দিল, করেছে কাজটা। এরপর ইনগ্রিডের কয়েকটা মেসেজ পড়লাম আমি। আটলান্টায় পৌঁছেছে ও, কিন্তু ওর মার অবস্থা এখনও আশঙ্কাজনক। ওর বাবা সাহস হারিয়ে ফেলছেন, প্রচণ্ড গরম ওখানে, আর আমাকে মিস করছে ভীষণভাবে। আমিও জবাব দিলাম মেসেজগুলোর, আর বললাম কি ঘটছে জানাতে। ল্যাসি আর মার্ডক খাবারের গন্ধে হাজির হলো ওপর থেকে। ওদের দুজনকেও স্প্যাগেটি ভাগ করে দিলাম যার যার প্লেটে। ল্যাসি ওর অংশটুকু দেখে আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। মিয়াও। তোকে কম দিয়েছি কেন? কারণ তোর আকার মার্ডক থেকে অনেক ছোট। মিয়াও। তুই আসলেই ছোট, কাঠবিড়ালির চেয়েও। মিয়াও। হ্যাঁ, আমার আচারের দাগগুলো কেবল শুকাতে শুরু করেছে। কি বলতে চাচ্ছিস? মিয়াও। না, ওরকম কিছু করবি না তুই। মিয়াও। প্রমিস? আমার একটা আঙ্গুলের সাথে থাবা ছুঁয়ে প্রমিস করলো ও। এরপর আমার প্লেট থেকে বেশ খানিকটা স্প্যাগেটি নিয়ে ওর প্লেটে তুলে দিলাম। আমি যদি জেগে উঠে একটা আঁচড়ের দাগও পাই শরীরে, তাহলে মেওয়াদেরকে দিয়ে খাওয়াবো তোকে। মেওয়াদের হচ্ছে বড় একটা র্যাকুন যে প্রায়ই জ্বালায় লেসিকে। মিয়াও। চেষ্টা করে দেখিস কি হয়। বড় এক গ্লাস দুধ ঢেলে নিয়ে টেবিলে বাবার পাশে গিয়ে বসলাম। 3:06 বাজছে ঘড়িতে। 5 মিনিট আছে আপনার হাতে। হেসে শুরু করলেন তিনি। জেনিফার নিউবার নিখোঁজ জানিয়ে তার বাবা 1985 সালের 11 জানুয়ারি রিপোর্ট করেন পুলিশে। এর একদিন পরে একটা পার্কে মেয়েটার মৃতদেহ পাওয়া যায়। মাত্র 16 বছর বয়স ছিল তার। ওয়াশিংটনের কলম্বিয়া হাইটসে থিওডোর রুজভেল্ট হাই স্কুলের 2য় বর্ষের ছাত্রী ছিল জেনিফার। তাকে শেষবার দেখা গেছিল জানুয়ারির 10 তারিখে স্কুল থেকে বের হয়ে যেতে। প্রত্যক্ষদর্শীর নাম মেগান নিউবার, জেনিফারের ঘনিষ্ঠ বন্ধু এবং কাজিন।
মেয়েটার বাবা মার কিছুদিন আগে ছাড়াছাড়ি হয়ে গেছিল, তাই সে এবং তার ভাই কিছু সময় মায়ের সাথে কাটাতো আর কিছু সময় কাটাতো বাবার সাথে। দুটো বাসা 3 মাইলেরও কম দূরত্বে হওয়াতে রবিবার থেকে বুধবার পর্যন্ত মার বাসায় এবং বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বাবার ওখানে থাকতো ওরা দুজন। জেনিফার যখন সন্ধ্যায় বাসায় ফিরল না, তখন তার মা ধারণা করেছিলেন সে হয়তো বাবার বাসায় চলে গেছে, যেটা প্রায়ই করতো মেয়েটা। মহিলা একবারও ফোন করে খোঁজও নেননি তার মেয়ে ঠিক আছে কিনা। এরও 24 ঘন্টা পরে নিখোঁজ হওয়ার রিপোর্টটা করে তার বাবা। খুনের মোটিভ বের করতে তৎকালীন ডিটেকটিভদের বেশি সময় লাগেনি। তার কাজিন মেগানের মতে বিপজ্জনক একটা অভ্যাস ছিল জেনিফারের, যেটা প্রায় করতে নিষেধ করতো সে। শুরুটা অবশ্য হয়েছিল বিপদের সম্ভাবনা ছাড়াই। জেনিফার ছবি তুলতে খুব পছন্দ করত। একদিন ডাউনটাউন ওয়াশিংটনের রাস্তা দিয়ে হাঁটার সময় একটা ঝর্ণার ছবি তুলছিল সে। এটা ছিল তার খুবই পছন্দের একটি জায়গা। তো সেই সময় এক ভদ্রলোক আর ভদ্রমহিলাকে চোখে পড়ে তার। আসলে তাদেরকে পরকীয়ারত অবস্থায় দেখে ফেলে সে। সেই যুগলকে প্রায় 2 মাইল অনুসরণ করে মেয়েটা, সাথে ক্রমাগত ছবি তুলতে থাকে। একটা মোটেলে প্রবেশের পর আর বের হবার অনেকগুলো ছবি তুলে ফেলে এভাবে। এর 2 দিন পর আগের জায়গায় গিয়ে ভদ্রলোকের অফিস থেকে বের হবার জন্য অপেক্ষা করতে থাকে ধৈর্য ধরে। যখন লোকটা বের হয় তখন তার কাছে গিয়ে জেনিফার বলে, আপনার বিয়ের আংটিটা কিন্তু খুব সুন্দর। অন্যমনস্কভাবে মাথা নেড়ে লোকটা জবাব দেয়, ধন্যবাদ। একটা জিনিস খেয়াল না করে পারিনি, 2 দিন আগে আপনার সাথে যে ভদ্রমহিলা ছিলেন তার হাতে কিন্তু কোনো বিয়ের আংটি ছিল না। কোন ভদ্রমহিলা? ইনি। এই বলে একটা ম্যানিলা খাম তার দিকে বাড়িয়ে দিল সে। ছবিগুলো কিছুক্ষণ দেখে লোকটা গম্ভীরভাবে বলল, কি চাও তুমি? $200। এমন কোনো বড় অঙ্কের টাকা ছিল না ওটা। আর লোকটাও বিন্দুমাত্র দেরি না করে মানিব্যাগ থেকে টাকা বের করে ফেলে। আমি কিভাবে নিশ্চিত হব টাকার জন্য তুমি আবার আসবে না? টাকা দেওয়ার আগে জিজ্ঞেস করে সে। আসবো না, নির্লিপ্তভাবে উত্তর দেয় মেয়েটা। এরপর লোকটাকে ওই অবস্থায় ফেলে রেখে চলে আসে। জেনিফারের এই ব্ল্যাকমেলের অভ্যাসটা খুব তাড়াতাড়ি লাভজনক ব্যবসায় রূপ নেয়। সবসময় সুযোগের খোঁজে থাকতো সে। খুব সাধারণ কয়েকটা নিয়ম মেনে চলতো এই কাজে। 1. অল্প পরিমাণ টাকা দাবি করা। 2. একজনের কাছে দ্বিতীয়বার দাবি না করা। 3. যদি কেউ টাকা দিতে অস্বীকৃতি জানায় তাহলে কোনো ঝামেলা না করে পরবর্তী শিকারের খোঁজে লেগে পড়া। মেগানের মতে 1 বছরে প্রায় $4000 কামাই করে জেনিফার। তোমার কি ভয়ডর বলতে কিছু নেই? মেগান বেশ কয়েকবার বলেছিল তাকে। প্রতিবারই সোনালি চুলের মেয়েটা জবাব দিত, আমার মতো ছোট্ট নিষ্পাপ একটা মেয়ের কে ক্ষতি করবে? কিন্তু কেউ একজন ভালো মতোই ক্ষতি করেছিল তার। মৃত্যুর কারণ হিসেবে বলা আছে করটির নিচে জোরে আঘাত করা হয়েছে। সময় শেষ, এই বলে হাত নেড়ে থামতে ইশারা করলাম। বাবা ফাইলটা নিচে নামিয়ে রাখলেন। দাঁত বের হয়ে এসেছে তার খুশিতে। এতক্ষণ একটানা কথা বলার ফলস্বরূপ হাঁপাচ্ছেন কিছুটা। এই বাচ্চা মেয়েটার খুনের কেসে এত মজা পাচ্ছেন দেখে ভালো লাগলো। জবাবে মাথা নেড়ে হাসি থামানোর চেষ্টা করলেন তিনি। না না, বললেন আমাকে, মেয়েটার সাথে যা ঘটেছে তা নিঃসন্দেহে খারাপ, কিন্তু এইটুকুন একটা মেয়ে এত বড় বড় ব্যবসায়ীদের ঘোল খাইয়েছে। তুমিই বলো, একটু মজা তো লাগবেই। তা ঠিক, কিন্তু এ কারণেই মারা গেছে মেয়েটা। আমি জানি তিনি মেয়েটার খুনিকে বের করতে হবে ভেবে খুশি হচ্ছেন, কিন্তু তার চেয়েও বেশি খুশি হচ্ছেন কার্ডবোর্ডের বাক্সটার ফাইলগুলোতে আরও কত রহস্য লুকিয়ে আছে সেটা ভেবে। এই বাক্সটার কথা ভাবতে ভাবতে আমার গত রাতের ঘটনা মনে পড়ে গেল আবার। তো বাবা, আমি এখনও নিশ্চিত নয় পরের কথাগুলো কিভাবে বলবো। মনে আছে আমার পেছনে লেগে থাকা 2জন লোককে ঘোল খাইয়ে দেবার জন্য এখানে এসেছিলাম আমি? কি বলো, মনে থাকবে না? আতশবাজিগুলো যেভাবে ফুটেছিল। আর মার্ডক তো সামনের বাম্পারে বসেছিল। এখনও হাসি পায় আমার। এই বলে হাসতে হাসতে বলতে লাগলেন তিনি কিভাবে ভেসপায় চড়ে ওই 2জনকে সরিয়ে নিয়ে গেছিলেন এখান থেকে। তার মাঝখানেই বললাম আমি, হ্যাঁ, সেদিন গাড়িটা ঢাকার জন্য যখন পর্দা খুঁজছিলাম তখন 2টো বাক্স চোখে পড়ে আমার। তিনি মাথা নেড়ে সায় দিলেন। কালকে বেসমেন্টে গেছিলাম আপনার বেসমেন্ট সাজানোর পরিকল্পনা কতদূর বাস্তবায়িত হয়েছে তা দেখার জন্য। তখন কিন্তু বাক্স 2টো চোখে পড়েনি আমার। বাক্স বাক্স বিড়বিড় করে বলতে লাগলেন তিনি। ভ্রুজোড়া কুঁচকে গেছে। বাক্স? আমি চোখ শুরু করে তার চেহারার দিকে তাকিয়ে থাকলাম। তার সাথে গত 20 বছর ধরে পোকার খেলছি আমি, তাই সব জারি জুরি জানা আছে আমার। অপেক্ষায় থাকলাম এবার নাক চুলকাবেন তিনি, টেবিলে আঙ্গুলগুলো দিয়ে আস্তে আস্তে বাড়িয়েও দেবেন, কিন্তু কোনোটাই করলেন না। হ্যাঁ, মনে পড়েছে, জোরে বলে উঠলেন, সরিয়ে ফেলেছি ওগুলো। সরিয়ে ফেলেছেন? হ্যাঁ, অসুবিধা হচ্ছিল ওগুলোর কারণে। জিজ্ঞেস করতে চাচ্ছিলাম কিসে অসুবিধা হচ্ছিল ওগুলোর কারণে? গোটা বেসমেন্টে একমাত্র ও দুটোই গোছানো অবস্থায় ছিল। তা করলাম না। কোথায়?
মাথা নেড়ে জিজ্ঞেস করলাম তাকে। কোথায় কোথায় সরিয়েছেন? ও, হেসে জবাব দিলেন তিনি, বাগানের শেডে রেখে দিয়েছে ওগুলো। শেডে? একমাত্র ওখানটাই দেখা হয়নি। হ্যাঁ, তোমার মার অন্যান্য জিনিসগুলোর সাথে। কি? এত জোরে চিৎকার করে উঠলাম যে মার্ডক পর্যন্ত ঘাড় ঘুরিয়ে দেখতে লাগলো। তোমার মার অন্য জিনিসগুলোর সাথে শেডে রেখে দিয়েছি বাক্স দুটো, আবারও বললেন তিনি। প্রথমবারই শুনেছিলাম, কিন্তু এতদিনে আমাকে এ কথা বলেছেন আপনি। আপনি জানেন তাকে খুঁজে বেড়াচ্ছি আমি ওই ব্ল্যাক সাইটগুলোর ঘটনাটার পর থেকে। কিভাবে আমাকে না জানিয়ে থাকতে পারলেন আপনি? আমি আসলে ভাবিনি। কি? আপনি ভাবেননি যে মার জিনিসপত্র ভর্তি সেটার কথা আমার জানতে ইচ্ছে করবে? গত বছর যখন তার ব্যাপারে কথা বলতে এসেছিলাম তখনও তো এই সেটার ব্যাপারে কিছু বলেননি। উঠে দাঁড়ালেন তিনি, টেবিল ছেড়ে, মুখটা লাল হয়ে গেছে। আমি চাইনি তুমি আবার ওগুলো নিয়ে ভাবো। তোমার জীবনে এসবের পেছনে নষ্ট করার মতো যথেষ্ট সময় নেই। আমি আমার সময় কিভাবে নষ্ট করব সেটা তো আপনি ঠিক করে দিতে পারেন না। আমি যদি বাকিটা জীবন মার উপর রাগ করে কাটাতে চাই তাহলে সেটাও আমার ব্যাপার। লম্বা করে একটা শ্বাস নিলাম। ল্যাসি এসে আমার দিকে তাকিয়ে থাকলো। মিয়াও। এখন মজা করার মতো মানসিক অবস্থা নেই আমার। আপনি কি জানেন ওই মহিলাটা আমার সাথে কি করেছে? তার জন্যই এই ফালতু কন্ডিশনটায় ভুগছি আমি। আমাকে গিনিপিগ বানিয়ে এক্সপেরিমেন্ট করেছে সে। রাগের চোটে কথা বলতে পারলাম না আর। একটা ফ্ল্যাশলাইট এনে দিন আমাকে, অবশেষে বললাম তাকে। বাবার চোখ ভিজে গেছে দেখলাম, কিন্তু ওসবের পরোয়া করি না এখন। যান, একটা ফ্ল্যাশলাইট নিয়ে আসুন। হুকুমের মতো করেই বললাম। মাথা ঝাঁকিয়ে ফ্ল্যাশলাইট খুঁজতে লাগলেন তিনি। 3-4টা ড্রয়ারে খোঁজার পর একটা থেকে ফ্ল্যাশলাইটটা বের করে আমার হাতে দিতে দিতে বললেন, আমি শুধু। আমি মাথা নাড়তেই চুপ করে গেলেন সাথে সাথে। ল্যাসিকে তুলে নিয়ে ফ্ল্যাশলাইটটা জ্বালিয়ে পেছনের উঠোনে বেরিয়ে এলাম। ল্যাসি আমার ঘাড়ের কাছে গিয়ে কান চেটে দিতে লাগলো। কোনো এক কারণে ব্যাপারটা কিছুটা হলেও শান্ত করলো আমাকে। এখন আর মনে হচ্ছে না মগজ বিস্ফোরিত হতে চলেছে। শেডটার কাছে পৌঁছে গেলাম। কোনো তালা লাগানো নেই, দরজাটা খুলে ফেললাম অনায়াসে। একটা ভ্যাপসা গন্ধ এসে লাগলো নাকে। বাবা নিশ্চয়ই বেশ কয়েক সপ্তাহ আগে বাক্স দুটো সরিয়েছেন। একবার কেশে উঠে 2 কদম সামনে এগোলাম। এরপর 15 ফুট বাই 10 ফুট বদ্ধ জায়গাটায় ফ্ল্যাশলাইটের আলো ফেলে দেখতে লাগলাম। একটা লনমোয়ার আর বাগানের বিভিন্ন যন্ত্রপাতি রাখা ভেতরে। বেশিরভাগই কাজ করে না এখন। কিছু একটা নড়ার আওয়াজ পেলাম। শেডের দরজা দিয়ে বেরিয়ে গেল ওটা। মিয়াও। না, আমার মনে হয় না কোনো বেজি আছে এখানে। মিয়াও। র্যাকুনও না। ও যখন নিশ্চিত হলো ওর সবচেয়ে বড় 2 শত্রুর কেউ নেই, তখন হাত থেকে নেমে তাড়া করতে বেরিয়ে গেল বাইরে। বাক্স দুটো চোখে পড়লো এই সময়। অন্য 3টা বাক্সের পাশে গাদাগাদি করে রাখা আমার মার জিনিসপত্র। 1 নম্বর বাক্সের টেপ খুলে ফেললাম। কাপড় চোপড়, 8টা সোয়েটার আর 2টো জ্যাকেট। 2 নম্বর বাক্সেও একই ধরনের জিনিস, কয়েকটা জিন্স আর টপস। আবার ভেতরে ভরে রাখলাম ওগুলো। এই জিনিসগুলো রেখে দেওয়ার মানে কি? তিনি কি এখনও আশা করেন 30 বছর আগে তাকে ছেড়ে যাওয়া মহিলা আবার ফিরে আসবে? 3 নম্বর বাক্সটা জুতার, হিল, ফ্ল্যাট আর বুট, মোটমাট 12 জোড়া। একটা বাদামি রঙের বুট বের করলাম ওগুলোর ভেতর থেকে। শেষবার এটাই পরে থাকতে দেখেছিলাম তাকে। এটা পরেই আমাকে সাইকেল চালাতে শিখিয়েছিলেন। জুতোগুলো বাক্সে ঢুকিয়ে রেখে পরবর্তী তুলনামূলক ছোট বাক্সগুলোর দিকে মনোযোগ দিলাম। একটার ভেতরে 2টো বিশাল ব্যাগ ভর্তি টুটসি রোল ক্যান্ডি। ভেবেছিলাম ফ্ল্যাশলাইটের আলোয় ওগুলোর গায়ে ছত্রাকের আবরণ দেখতে পাবো, কিন্তু ঠিকঠাকই মনে হলো। যে প্রিজারভেটিভই ব্যবহার করা হয়ে থাকুক না কেন, এখনও কাজ করছে। এগুলো নিশ্চয়ই চলে যাবার আগের বছর হ্যালোইনের জন্য কিনেছিলেন তিনি। আমার বয়স ছিল তখন 5। মাকে পাইনি সেবার, যদিও স্বাভাবিকই লেগেছিল ব্যাপারটা, কারণ ততদিনে তার দীর্ঘ সময়ের অনুপস্থিতির সাথে মানিয়ে নিয়েছি। মনে করার চেষ্টা করলাম সেবার হ্যালোইনে কী সেজেছিলাম আমি। একটা কঙ্কাল। আমি ঘুমিয়ে থাকা অবস্থায় মুখে রং করে দিয়েছিলেন বাবা, আর একটা কালো রঙের ড্রেস পরিয়ে দিয়েছিলেন ঘুমাবার আগে। জেগে উঠে রাস্তায় নেমে পড়ি আমি। বাবা আশেপাশের প্রতিবেশীদের টাকা দিয়ে জাগিয়ে রেখেছিলেন যাতে রাত 3টার সময় আমি চকলেট নিতে যেতে পারি। অবশ্য বিনে পয়সায় সানন্দে কাজটা করতেও রাজি হয়েছিলেন অনেকে। ঘাড় ঘুরিয়ে শেডের দরজাটা খুলে মূল বাড়ির দিকে তাকালাম। ওই লোকটার সাথেই কিনা বেয়াদবের মতো ওভাবে চিৎকার করলাম আমি। ক্যান্ডিগুলো ভেতরে ঢুকিয়ে রেখে শেষ ছোট বাক্সটার দিকে হাত বাড়ালাম। নিশ্চয়ই আমার স্টারের ঝুড়িটা থাকবে এর ভেতর। না, আরও সোয়েটার। ধুর। ফোনের ঘড়িটা দেখলাম এই সময় 3টা 46। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অজান্তেই। পুরো দিনটাই নষ্ট। একটা ছায়া নড়ে উঠল দরজার কাছ থেকে। ল্যাসি। মিয়াও। না,
কিছু জামা কাপড় আর 30 বছরের পুরনো গ্যান্ডি ছাড়া কিছুই নেই। তুই যাকে খুঁজছিলি পেয়েছিস? মিয়াও। কিন্তু তোর কাছে তো মেয়ে খরগোশদের ভালো লাগে বলেই জানতাম। মিয়াও। ও, ওর বয়ফ্রেন্ড আছে? লাফ দিয়ে একটা বাক্সের ওপর উঠে গেল ও। জুতো ভর্তি বাক্সটা। নামতে বললাম ওকে, নেমে গেল। ইনগ্রিড যখন আমার বাসায় উঠে এসেছিল তখন ওর সব কিছু বাক্স থেকে বের করতে সাহায্য করেছিলাম আমি, যদিও মাত্র 10 মিনিটের জন্য, তবুও। আর আমার দায়িত্ব ছিল ওর জুতোর বাক্সগুলো খোলা। অনেকগুলো জুতোর বাক্স, সবগুলো বুটের মধ্যে খবরের কাগজ ঠেসে রেখেছিল ও। পরে আমাকে বলেছে ওতে করে চামড়ার জুতোয় ভাঁজ পড়ে না। একের পর এক বাক্সগুলো খুঁজে দেখার তাগিদে এটা আমার চোখ এড়িয়ে গেছিল যে আমার মাও একই কাজ করেছে। বাক্সটা ঠিকমতো খুলে মাকে যে বুট জোরে শেষবারের মতো দেখেছিলাম সেটা বের করলাম। ওগুলোর ভেতরে হাত দিয়ে দলা পাকানো খবরের কাগজ পেলাম, বের করে আনলাম ওগুলো। অন্য 3 জোড়া বুটের ভেতর থেকেও দোমড়ানো খবরের কাগজগুলো বের করলাম। আমার সামনে কাগজের ছোটোখাটো একটা স্তূপ জমে গেল। ওগুলোর ভাঁজ খুলে সমান করলাম। পাতাগুলো ওয়াশিংটন পোস্টের 1980 এবং 1984 সালে দুটো পত্রিকার। আমার মা চলে গেছেন 1985 সালে। তাহলে প্রায় 5 বছরের পুরনো কাগজগুলো দিয়ে জুতো ভরে রেখেছেন কেন তিনি? নিশ্চয়ই এগুলো যত্ন করে রেখে দিয়েছিলেন কোনো এক বিশেষ কারণে। 1980 সালের পত্রিকাটার সবগুলো পাতা খুঁজে বের করে শিরোনামগুলো পড়তে থাকলাম। একদম প্রথম পাতাটা খুঁজে পাওয়ার পর বুঝতে পারলাম কেন এটাকে রেখে দিয়েছিলেন তিনি। প্রধান শিরোনামের জায়গায় লেখা সিআইএর গোপনীয় MK আলট্রা প্রজেক্টের গোমর ফাঁস। ধুলোময় মেঝেতে বসে লেখাটার উপর নজর বোলাতে লাগলাম। প্রজেক্ট MK আলট্রা হচ্ছে সিআইএর একটি গোপন প্রোগ্রাম যার লক্ষ্য বন্দীদের কাছ থেকে তথ্য আদায়ের জন্য বিশেষ বিশেষ কৌশল উদ্ভাবন করা। তারা এমন অনেক পদ্ধতি প্রয়োগ করে যাতে করে একজন মানুষের স্বাভাবিক মানসিক অবস্থার তারতম্য হয়। মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ নিয়ন্ত্রণের জন্য অনেক সময় কিছু ড্রাগ যেমন LSD ব্যবহার করা হয়, আবার স্লিপ অ্যাম্প্লিফিকেশন, আইসোলেশন কিংবা মানসিক ও যৌন নির্যাতনের মতো কৌশলাদি প্রয়োগ করা হয় বন্দীদের উপর। স্লিপ অ্যাম্প্লিফিকেশন, আপন মনে বলতে লাগলাম। মনে হচ্ছে মার হারানো বছরগুলোর খোঁজ পেয়ে গেছি আমি। পরদিন জেগে উঠে বাবার সাথে দেখা হলো না, তার পরের দিনও না। ওই 2 দিন প্রায় পুরোটার সময় কম্পিউটারের সামনে বসে কাটালাম ইন্টারনেটে প্রজেক্ট MK আলট্রা সম্পর্কে খোঁজ নিয়ে। আসলে MK আলট্রা প্রজেক্ট গড়ে উঠেছিল বেশ কয়েকটা অবৈধ CIA প্রোগ্রামের সমন্বয়। সরাসরি মানুষের উপর এক্সপেরিমেন্ট চালানো হতো প্রোগ্রামগুলোতে, যার উদ্দেশ্য ছিল এমন ড্রাগ কিংবা পদ্ধতি আবিষ্কার করা যার সহায়তায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যায় একজনের ইচ্ছাশক্তিকে। এতে করে বন্দীদের জিজ্ঞাসাবাদের সময় কম সময়ে আর কার্যকরভাবে স্বীকারোক্তি কিংবা তথ্য আদায় করা যাবে। প্রজেক্টটা শুরু হয়েছিল 50-এর দশকের শুরুর দিকে। অফিসিয়ালভাবে অর্থ বরাদ্দ দেওয়া হয় 1953 সালে। 1964 সালে কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে এক্সপেরিমেন্টের পরিমাণ কমিয়ে আনা হয় আর সরকারি নির্দেশ অনুযায়ী বন্ধ করে দেওয়া হয় 1973 সালে। MK আলট্রার অতীত এবং তার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা বেশ কঠিন কাজ ছিল, কারণ এই সংক্রান্ত সকল ফাইল ধ্বংস করে ফেলা হয়। কিন্তু 1955 সালের একটা ফাইল হঠাৎ ফাঁস হয়ে গেলে হইচই পড়ে যায়। ওখানকার লেখাগুলো ছিল ভীতিকর। MK আলট্রার প্রোগ্রামের কিছু সাব প্রজেক্ট এবং এক্সপেরিমেন্ট সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল ওটাতে, আর লেখা ছিল ওগুলোর মাধ্যমে কী উদ্দেশ্য হাসিল করতে চায় CIA। সাব প্রজেক্ট 19, এমন রাসায়নিক আবিষ্কার করা যার সাহায্যে নিয়ন্ত্রণ করা যাবে ভিকটিমের বয়স বেড়ে যাওয়ার গতি, ক্ষেত্রবিশেষে কমিয়েও দেওয়া যাবে। সাব প্রজেক্ট 27, এমন রাসায়নিক উদ্ভাবন করা যা ভিকটিমের মস্তিষ্কে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে এবং স্মৃতি মুছে দেবে। সাব প্রজেক্ট 34, এমন রাসায়নিক উদ্ভাবন করা যা একজনের টর্চার সহ্য করার ক্ষমতা বাড়িয়ে দেবে এবং মগজ ধোলাইয়ের হাত থেকে বাঁচাবে। সাব প্রজেক্ট 39, এমন রাসায়নিক আবিষ্কার যা প্রয়োগের সময়কালীন তৈরি হবে অ্যামনেশিয়া। সাব প্রজেক্ট 49, এমন রাসায়নিক আবিষ্কার করা যা প্রয়োগে দেহের বিভিন্ন জায়গায় ফোস্কার মতো আস্তরণের সৃষ্টি হবে। সাব প্রজেক্ট 53, এমন রাসায়নিক উদ্ভাবন করা যা প্রয়োগে ভিকটিম জিজ্ঞাসাবাদের সময় বিভ্রান্ত বোধ করতে থাকবে এবং আপনা আপনি তথ্য বলতে থাকবে। যেহেতু এসব প্রজেক্ট 1973 সালে বন্ধ করে দেওয়া হয়, সুতরাং আমি এসবের কোনোটার অংশ ছিলাম না, আর মাও এসবের কোনোটাতে অংশগ্রহণ করেননি। 2 দিনের গবেষণার পরে একটা সম্ভাব্য দৃশ্যপট দাঁড় করিয়েছি আমি। 1970-এ মা CIA-তে যোগদান করেন। প্রশিক্ষণ চলাকালীন সময়টাতে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে বিশেষ আগ্রহ প্রকাশ করেন তিনি। 1973 সালে প্রজেক্ট MK আলট্রা বন্ধ হয়ে যায়, কিন্তু ওটার ধ্বংসাবশেষ থেকে একটা প্রোগ্রাম ধীরে ধীরে সবার চোখের আড়ালে বেড়ে উঠতে থাকে। 3 বছরের বিশেষ প্রশিক্ষণ এবং রসায়ন ও সাইকোলজি বিষয়ে গ্র্যাজুয়েশনের ফলে সেই প্রোগ্রামের জন্য একদম সঠিক একজন ক্যান্ডিডেট ছিলেন আমার মা।
এভাবেই জন্ম নেয় স্লিপ কন্ট্রোল প্রোগ্রাম। এটাই মার ফাইলে 1973 সাল থেকে 1981 সালের মধ্যবর্তী অজ্ঞাত 8 বছরের যুক্তিযুক্ত ব্যাখ্যা। এই সময়টাতে তিনি জিজ্ঞাসাবাদ বিশেষজ্ঞ এবং গোপন স্লিপ কন্ট্রোল প্রোগ্রামের প্রধান হিসেবে দ্বৈত দায়িত্ব পালন করে আসছিলেন। আমার জন্ম এর মাঝামাঝি সময়ে এবং আমাকেও তিনি এক্সপেরিমেন্টের কাজে ব্যবহার করেন, যার ফলে এই অদ্ভুত কন্ডিশন নিয়ে জন্ম হয় আমার। 1985 সালে কিছু একটা ঘটায় এখান থেকে চলে যান তিনি। তারপর 2 মাস পর পাড়ি জমান হন্ডুরাসে। কি হয়েছিল 1985 সালে? কেউ না কেউ তো জানেই, কিন্তু সিআইএর বর্তমান পরিচালকের কথা যদি বিশ্বাস করতে হয়, তাহলে স্লিপ কন্ট্রোল প্রোগ্রাম সম্পর্কে তার প্রতিষ্ঠানের কেউ কিছু জানে না। অবিশ্বাসের কোনো কারণ নেই, কারণ বহু পরীক্ষা নিরীক্ষার পর তাকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট সুলিভান। আর MK আল্ট্রা সম্পর্কেও খুব বেশি কিছু বিস্তারিতভাবে জানা যায়নি। 149টা সাব প্রজেক্ট ছিল এই প্রোগ্রামের অন্তর্ভুক্ত। ওগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট রিসার্চ ল্যাবে পরিচালনা করা হয়। একটা পরিসংখ্যান মোতাবেক 80টি প্রতিষ্ঠান এবং 185 জন গবেষক অংশ নেয় এই সাব প্রজেক্টে, যার মধ্যে দুটো নাম বারবার উঠে এসেছে, অ্যালেন জনসন এবং সিডনি ওয়েন। অ্যালেন জনসন 1953 সাল থেকে 1961 সাল পর্যন্ত সিআইএর পরিচালক ছিলেন এবং কাজ করেছেন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার ও প্রেসিডেন্ট কেনেডির অধীনে। সিআইএ তার নেতৃত্বাধীন থাকাকালীন সময়েই চালু হয় প্রজেক্ট MK আল্ট্রা। এই প্রজেক্টের স্পন্সর হিসেবে কাজ করে সিআইএর টেকনিক্যাল সার্ভিসেস স্টাফের সদস্যবৃন্দ। জনসন এই প্রজেক্টের প্রধান হিসেবে নির্বাচিত করেন সিডনি ওয়েন নামের এক অফিসারকে। ওয়েনের জন্ম 1926 সালে ব্রনক্সের এক অভিবাসী হাঙ্গেরিয়ান ইহুদি পরিবারে। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে 1951 সালে রসায়নে পিএইচডি সম্পন্ন করেন তিনি। বিশ্বের উপর বিশেষ পারদর্শিতার কারণে টেকনিক্যাল সার্ভিস স্টাফের রসায়ন বিভাগে জাদুকর নাম ছড়িয়ে পড়ে তার। 1953 সালে সিআইএ পরিচালক জনসন তাকে প্রজেক্ট MK আল্ট্রার প্রধান হিসেবে নিয়োগ দেন। এর পরের 20 বছরে তার অধীনে প্রায় 150 এক্সপেরিমেন্ট পরিচালনা করা হয়। তার অধীনেই বিভিন্ন অবৈধ এবং ন্যাক্কারজনক কাজ চলতে থাকে এই প্রোগ্রামগুলোতে। বেশ কয়েকটি এক্সপেরিমেন্টে আমেরিকান এবং কানাডিয়ান নাগরিকদের ইচ্ছের বিরুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য করা হয়, যার ফলে তাদের অনেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, বিভিন্ন সময়ে ওয়েনের নামে বিভিন্ন মামলা হলেও কোনোটাতেই শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত করা যায়নি তাকে। 1972 সালে সিআইএ থেকে অবসর গ্রহণ করেন তিনি। সেই সাথে বলেন যে তার কাজের ফলাফল তখন পর্যন্ত পুরোপুরিভাবে কার্যকর করা সম্ভব হয়নি। আমি নিশ্চিত এই দুজন লোক অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে। অ্যালেন জনসন মারা যান 1989 সালে, কিন্তু যা কিছু পড়েছি এই দুদিনে সেগুলো মোতাবেক এখনও বেঁচে আছেন সিডনি ওয়েন। সিডনি ওয়েনের সাথে যোগাযোগ করার কোনো উপায় আছে কিনা খোঁজ করতে লাগলাম, কিন্তু পেলাম না। সন্দেহ নেই লোকচক্ষুর আড়ালেই থাকতে চাইবেন তিনি। এতগুলো মানুষের জীবন নিয়ে খেলার পর কেউ হয়তো প্রতিশোধ নিতে চাইতে পারে কিংবা ক্ষতিপূরণ দাবি করতে পারে, আমার মতো কেউ। অনলাইনে যেসব আর্টিকেল পড়েছি ওগুলোর মধ্যে অনেকগুলোতেই ওয়েনকে ডক্টর জোসেফ মেঙ্গেলের সাথে তুলনা করা হয়েছে। মেঙ্গেলকে দায়ী করা হয় ইহুদিদের উপর ঘৃণ্য সব পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য, কিন্তু এখানে বড় একটা অসঙ্গতি থেকে যাচ্ছে, কারণ ওয়েন নিজেই একজন ইহুদি। তিনি হয়তো মেঙ্গেলের তুলনায় কম অপরাধ করেছেন, কিন্তু করেছেন যে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। একজন মানুষরূপী দানবে পরিণত হয়েছিলেন তিনি, আর তৈরি করেছিলেন তার চেয়েও নিষ্ঠুর আরেক দানবের, আমার মা। ল্যাপটপের কোণার দিকের ঘড়িতে তাকালাম, 3:56। ইমেল অ্যাকাউন্ট খুলে অ্যাডভান্সড সার্ভেইলেন্স অ্যান্ড ট্র্যাকিংয়ের মাইক ল্যাংয়ের কাছে একটা ইমেল লিখলাম সিডনি ওয়েন সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য, কিন্তু না পাঠিয়ে ডিলিট করে দিলাম মেলটা, কারণ এখনও বাবা সম্পর্কে কিছু জানায়নি ওরা। বাবা? সিডনি ওয়েনের বয়স এখন 89 এবং একথা আমি হলফ করে বলতে পারি বাবার মতোই একঘেয়ে তার জীবন। বাবার হয়তো অদ্ভুত অদ্ভুত কিছু শখ আছে, কিন্তু যখন তিনি ওসবে ব্যস্ত থাকেন না, তখন তার হাতে একটা কাজই থাকে, ইন্টারনেটে নিত্য নতুন ওয়েবসাইট ব্রাউজ করা। বেশিরভাগ সময় ফেসবুকে কাটান তিনি। একটু পরপরই মার্ডোকের অদ্ভুত অদ্ভুত সব ছবি পোস্ট করেন, আর না হলে নতুন আরেকটা পছন্দের কাজ আছে তার, ডাব স্ম্যাশ। ওটা সম্পর্কে কিছু বলার মতো রুচিও আমার নেই। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে সিডনি ওয়েন লিখে সার্চ দিলাম, 7টা রেজাল্ট এলো। এর মধ্যে চতুর্থ জন হচ্ছে কমলা রঙের একটা বিড়াল কোলে নিয়ে বসে থাকা বেশ বয়স্ক এক লোক। পেয়ে গেছি।
দ্রুত একটা মেসেজ লিখে তাড়াতাড়ি শোবার ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম আমি। এরপরের দিন যখন রান্নাঘরে প্রবেশ করলাম তখন 3:04 বাজছে। বাবা টেবিলটার পাশে বসে আছেন। আস্তে করে একবার মাথা উঁচু করে আবার নামিয়ে নিলেন। মাকে নিয়ে ওনার সাথে চিল্লাচিল্লি করার পর থেকে আর দেখা হয়নি আমাদের। কি খবর বাবা? আমি জিজ্ঞেস করলাম। এই তো, আমার দিকে তাকিয়ে বললেন। কিছু পেলেন কেসটাতে? ওভেনে খাবার গরম করতে দিয়ে বললাম। চশমা খুলে আমার দিকে ঘুরে বসলেন তিনি। কেসটা আস্তে আস্তে আরও জটিল হচ্ছে। জেনিফার মেয়েটার একটা ডায়েরি আছে যেটাতে সে তার ব্ল্যাকমেইলের শিকার লোকদের উপর সব তথ্য টুকে রাখত। তাই নাকি? হ্যাঁ, কিন্তু ডায়েরির পাতাগুলো সব ছিঁড়ে ক্রাইম সিনের চারপাশে ছিটিয়ে দেওয়া হয়েছিল। গোয়েন্দারা পরবর্তীতে পাতাগুলো ক্রমানুসারে সাজানোর চেষ্টা করলেও আমার মনে হচ্ছে বেশ কয়েক জায়গায় ভুল হয়েছিল তাদের। গত 2 দিন যাবৎ ওগুলো পড়ে গোছানোর চেষ্টা করছি আমি। মাথা নেড়ে ওভেন থেকে চিলির বাটিটা বের করে টেবিলে তার পাশে গিয়ে বসলাম। বাবা গভীর মনোযোগ দিয়ে কাগজগুলো দেখতে লাগলেন। আসলে দেখার ভান করতে লাগলেন বলাটাই ঠিক হবে। তার বারবার পা নাড়ানো দেখেই বুঝতে পারছি নার্ভাস বোধ করছেন। কার্ড খেলার সময় তার হাতে ভালো চাল থাকলে এমনটাই করেন তিনি। বাবা, আমি বললাম। তিনি হাত উঠিয়ে আমাকে থামার ইঙ্গিত করে বললেন, না, আমি আগে বলি। তারপর লম্বা করে একটা শ্বাস নিলেন। আমি দুঃখিত, বাক্সগুলোর ব্যাপারে তোমাকে কিছু বলিনি। গত বছর যখন তুমি আমার কাছে তোমার মার ব্যাপারে সব কিছু জানতে চেয়েছিলে তখন তার ব্যাপারে যা যা জানতাম সব বলেছি। অবশ্য ওসব বেশি সাহায্য করতে পারেনি। আসলেই বলেছিলেন তিনি, যদিও স্যালি বিনস সম্পর্কে তার ধারণা বেশিরভাগ তথ্যই ছিল বানোয়াট। মা মিথ্যে বলেছিলেন তাকে। একটাই সত্যি কথা জানতেন তিনি মার ব্যাপারে, তিনি সিআইএর হয়ে কাজ করতেন। আমার বয়স যখন 2 বছর তখন ভুলবশত মার একটা ভুয়া পাসপোর্ট খুঁজে পান তিনি। এরপরেও বেশি কিছু তাকে জানায়নি মা, শুধু এটুকু বলেছিলেন তিনি সিআইএর একজন এজেন্ট। বাবা ধারণা করেছিলেন মা হয়তো গুপ্তচর গোছের কেউ হবেন, অথচ মা ছিলেন তৎকালীন বিশ্বের সবচেয়ে নামকরা টর্চার বিশেষজ্ঞ। আমার মনে আছে তাকে জিজ্ঞাসা করেছিলাম কিভাবে এসবের সাথে মানিয়ে নিয়েছিলেন তিনি, কিভাবে এতগুলো মিথ্যে কথা মেনে নিতে পেরেছিলেন। জবাবে তিনি যা বলেছিলেন তা কখনো ভুলব না আমি। দেখো বাবা, তোমাকে একটা কথা বলি। তুমি যখন কাউকে মন থেকে ভালোবাসবে তখন এসব জিনিসের সাথে তোমাকে মানিয়ে নিতেই হবে। তোমার মা যতক্ষণ আমার সাথে ছিল ততক্ষণ তো তার পরিচয় ছিল স্যালি বিনস। আমার আর তোমার প্রতি তার ভালোবাসাটা কিন্তু মিথ্যে ছিল না। চাকরি ক্ষেত্রের প্রয়োজনে যদি তাকে অন্য কোনো বেশ ধারণ করতে হয় সেখানে তো আমি আর কিছু বলতে পারি না। আবার যখন বর্তমানে ফিরে এলাম তখনও কথা বলে যাচ্ছেন বাবা। বাক্সগুলো 2 মাস আগে খেয়াল করি, সুতরাং তোমাকে জানানো উচিত ছিল। আমি ভেবেছিলাম শুধু কাপড় চোপড় হবে, তোমার সামনে ওগুলো খুললে হয়তো পুরনো স্মৃতির কথা ভেবে শুধু শুধু কষ্ট পাবে। আমি বুঝতে পেরেছি কেন দেখাননি। আমার আসলে আপনার সাথে ওভাবে রাগ দেখানোটা উচিত হয়নি। আমি দুঃখিত। আমিও। তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে বুকের ওপর থেকে পাথর নেমে গেছে। বাক্সগুলোতে বিশেষ কিছু খুঁজে পেয়েছো নাকি তুমি? আমি তাকে খবরের কাগজ আর আর্টিকেলগুলো সম্পর্কে বললাম। MK আল্ট্রা? তিনি বললেন, 80-র দশকে বেশ শোরগোল হয়েছিল এটা নিয়ে। আমি তাকে মার হারানো বছরগুলোর ব্যাপারে আমার ধারণার কথা খুলে বললাম, কিভাবে তার প্রাক্তন স্ত্রী এসবের সাথে জড়িয়ে পড়ে এবং কেন ওয়েন তাকে স্লিপ কন্ট্রোল প্রোগ্রামের প্রধান হিসেবে নিয়োগ দেন। এর চেয়ে বেশি কিছু তাকে আর বললাম না, কারণ প্রতিবার আমি যখন উল্লেখ করি মা আমার সাথে কী করেছেন তখন কিছু সময়ের জন্য নিজের ঘরে চলে যান তিনি। ব্যাপারটা তার জন্য খুবই বেদনাদায়ক, আর তাকে ওভাবে কষ্ট পেতে দেখলে আমারও খারাপ লাগে। টপিক পরিবর্তন করার জন্য বললাম, আমাকে এই কেসটা সম্পর্কে বলুন। উৎসাহে তার ভ্রুজোড়া লাফিয়ে উঠল। আমার ফোনের দিকে তাকালাম। 3:10। আজকে একটু ভালো লাগছে আমার, তাই বললাম 10 মিনিট পাবেন। ডায়েরির কতগুলো পাতা তুলে নিলেন তিনি। ওগুলোর বাম দিকে তাকালেই বোঝা যাচ্ছে উপড়ে ফেলা হয়েছিল ডায়েরি থেকে। আজকে মিস্টার ল্যাঙ্গন আমাকে ছোঁয়ার চেষ্টা করছেন। বদলোক, 6 বাচ্চার বাপ না আপনি? আমি যখন খাতা জমা দেব তখন আমার কাঁধ ধরার চেষ্টা করবেন না। আমি চাই না আপনার ওই লোমশ হাতগুলো আমার পছন্দের নীল সোয়েটারটা ছোক। উফ। মেগান বলল গত বছর ওর সাথেও নাকি একই কাজ করেছিলেন তিনি। ও ভেবেছিল নালিশ করবে, কিন্তু শেষ পর্যন্ত করেনি। আমিও ভাবছি নালিশ করব কিনা। বলবো, প্রিন্সিপাল ডেরি, আপনার উচিত মানবিক বিভাগে নতুন একজন শিক্ষক নিয়োগ দেওয়া। আগের জন কেবল ছাত্রীদের বুকের দিকে তাকিয়ে থাকে। যাই হোক,
মেগান গত সপ্তাহে ওর লাইসেন্স পেয়ে গেছে, তাই আজ লাঞ্চ করতে ক্যাম্পাসের বাইরে গেছিলাম ওর গাড়িতে করে। ক্যাফেটেরিয়ার বোরিং খাবারগুলো থেকে অনেক ভালো। সাবওয়ে স্যান্ডউইচ খেয়েছি আমরা। জন ম্যাককানিস আর লুক সার্জেই বসেছিল আমাদের পাশের বুথটায়। মেগান বলল লুককে নাকি গত বছর একবার চুমু খেয়েছিল ও, কিন্তু তখন ওদের দুজনের দাঁতেই ব্রেস লাগানো ছিল। জঘন্য, তাই না? লুক ওর ব্রেস খুলে ফেলেছে আর 2 মাসের মধ্যে মেগানও ওটা খুলে ফেলবে, তখন নাকি আবার চেষ্টা করে দেখবে। কবে যে আমাকে কেউ চুমু খাবে? 15 বছর হয়ে গেল আমার, আর এখনও কাউকে চুমু খেলাম না। সামার ক্যাম্পের বেনির কথা গোনায় ধরছি না, তখন ক্লাস 3তে পড়তাম আমরা। আমি চাই না ওটা আমার জীবনের প্রথম চুমুর মর্যাদা পাক। ইয়াক। আমি চাই আমার প্রথম চুমুটা হবে জ্যাসনের সাথে। কি যে বলি, 4র্থ বর্ষের কেউ কিনা আমাকে চুমু খাবে? আর ওর তো মার্থা নামে সুন্দরী একটা গার্লফ্রেন্ডও আছে। স্বপ্ন দেখতে দোষ কোথায়? ফিরতে দেরি হবে আজকেও, এটাই বলেছে মা। ববকে বলো তোমাদের ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে দিতে, যেন ওই বাসি খাবার খেতে খুব ভালো লাগে আমাদের। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম কি এমন কেসে ব্যস্ত তিনি যে প্রতিদিন এত রাত করে বাসায় ফিরতে হয় তাকে। তুমি তো জানো সোনামণি, আমি আমার কেসগুলো নিয়ে কারোর সাথে কথা বলতে পারি না, নিষেধ আছে। হ্যাঁ জানি, আমার সাথে কোনো ব্যাপারেই কথা বলতে পারো না তুমি। ফু, বাহ মজার তো। ফু, শীষ বাজানোর চেষ্টা করেছিলাম কিন্তু ডায়েরিটাই নিচে পড়ে গেল। দুঃখিত। আমি এমন ভাব করছি যেন এই লেখাগুলো কেউ পড়বে। হ্যাঁ মার্কাস, তোমার উদ্দেশ্যে কথাগুলো বলছি আমি। এখনই আমার ডায়েরি নামিয়ে রাখো, না হলে পরের বার ঘুমিয়ে গেলে মাথায় বাড়ি পড়বে তোমার। হা হা হা। আর কখনোই এটা খুঁজে পাবে না তুমি। লুকানোর ভালো একটা জায়গা খুঁজে পেয়েছি। তো যা বলছিলাম, মার কোনো একটা সমস্যা হয়েছে। গত 1.5 মাস যাবৎ প্রতি সপ্তাহে 1 বা 2 দিন অনেক রাত করে অফিস থেকে ফিরছেন তিনি। মানে এই ব্যাপারটা হয়তো অতটাও অদ্ভুত নয়, সেই সাথে তিনি অদ্ভুত আচরণও করছেন, যা একটু বেশিই অদ্ভুত। গত শনিবার যখন ফোনটা বেজে উঠল তখন বাইরে থেকে ছুটে এসে ওটা ধরলেন তিনি। এর আগে কখনো তাকে দৌড়াতে দেখিনি আমি। 45 বছরের একজন মহিলাকে ওভাবে দৌড়াতে দেখতে অদ্ভুত লাগে। এটা বলতেও চেয়েছিলাম তাকে, কিন্তু অভদ্রতা হবে ভেবে বলিনি। রোববারেও একই ঘটনা। বব তখন টিভিতে রেডস্কিন্সের খেলা দেখায় ব্যস্ত ছিল, তাই ওর নজর এড়িয়ে গেছে ব্যাপারটা। তোমার স্ত্রী এরকম অদ্ভুত আচরণ করছে আর তুমি কিনা খেলা দেখছো? একটু প্র্যাকটিক্যাল হও বব। ববের কথা থেকে মনে হলো খাবার তৈরি, কালকের বাসি খাবার। ইয়াক। মা পরকীয়া করছে। মেগান আর আমি স্কুলের পরে মলে গেছিলাম, বাল্টিমোরের মলটাতে। ওর ক্লাসের একটা ছেলে ওকে নিয়ে সিনেমা দেখতে যাবার প্রস্তাব দিয়েছে। সেই উপলক্ষে গ্যাপ নামে একটা দোকান থেকে নতুন সোয়েটার কিনবে ও। বাল্টিমোরের মলটাতে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না আমার, কিন্তু গেছিলাম কারণ ওদের ওখানে গ্রেট স্টেক এস্টেট নামে একটা দোকান আছে, যেখানকার স্টেকের জন্য যে কোনো কিছু করতে পারি আমি। আর মেগান বলছিল আমাকে একটা খাওয়াবে। ছেলেটা ওকে নিয়ে একটা রোমান্টিক সিনেমা দেখতে যাবে। ইয়াক। আচ্ছা, একটু একটু হিংসা লাগছিল আমার, স্বীকার করছি। আমিও ওরকম একটা ফালতু সিনেমা দেখতে চাই কোনো ছেলের সাথে। হবে হয়তো কোনো দিন। ও আমাকে স্কুলের ইয়ারবুক থেকে ছেলেটার ছবি দেখিয়েছে। অত সুন্দর না, কিন্তু সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে অন্যটা। গ্যাপ থেকে শপিং সেরে যখন বের হচ্ছিলাম আমরা, তখন আমার হাতে গুঁতো দিয়ে মেগান বলল, ওটা তোমার মা না? আসলেই মা ছিল ওটা, আরেকটা লোকের সাথে, বাল্টিমোরের এক মলে, একটা ফুড কোর্টে। আরও ভালো মতো দেখার জন্য কাছাকাছি গেলাম আমরা। গ্রেট স্টেক এস্কেপে বসে খাচ্ছিল ওরা। শুধু পরকীয়াই না, এখন তার জন্য আমি আর কখনো ওই দোকানটায়ও যেতে পারবো না। আরেকটা অদ্ভুত ব্যাপার, লোকটা দেখতে একদম ববের মতো। আমি প্রথম 5 সেকেন্ড মনে করেছিলাম ওটা বুঝি ববই, কিন্তু বব কখনো স্যুট পরে না। আর ববের একটু ভুঁড়ি আছে। এই লোকটা চিকন, কিন্তু তার চুল আর চেহারার গড়ন পুরোপুরি ববের মতো। তার হাতটা ছিল আমার মার পায়ের ওপর। ওখান থেকে হাত সরা হারামি। আমার ইচ্ছে করছিল ছুটে গিয়ে ঘুষি বসিয়ে দেই লোকটার মুখে। কিভাবে পারলো মা? বব হয়তো দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি নয়, কিন্তু তার মতো ভদ্র আর কেউ নেই। মার সাথে কত ভালো আচরণ করে সব সময়। আমার আর মার্কাসের সাথে গত 8 বছর ধরে কি সুন্দর মানিয়ে চলছে। কিভাবে পারলো সে ববের সাথে এমন করতে? এরপর মা ঝুঁকে লোকটাকে চুমু খেলো। চিৎকার করতে ইচ্ছে করছিল। ওনাকে ঘৃণা করি আমি। এইমাত্র বাসায় আসলো মনে হয়। বদ মহিলা। বিশ্বাস করবেন না, বদ মহিলাটা মানে আমার মা কি করেছে।
আমি তাকে বলেছিলাম কিছু জিনিস কিনতে মলে যেতে হবে আমাকে। আমাকে গাড়ি চালাতে দিল সে। খুবই ভালো ব্যবহার করলো। মনে হয় অপরাধ বোধ থেকে অমন করছিল। ববের সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য অপরাধ বোধে ভুগছিল। ওখানে পৌঁছে পার্কিং লটের একদম পেছনে গাড়ি নিয়ে যাই আমি। সে জিজ্ঞেস করছিল কী উদ্দেশ্য আমার। আমি কান্না শুরু করে দিয়েছিলাম। চেষ্টা করেও নিজেকে সামলাতে পারিনি, এত রাগ লাগছিল। সে আমাকে জিজ্ঞেস করে কোনো সমস্যা হয়েছে কিনা, আমি প্রেগনেন্ট হয়ে পড়েছি কিনা। হ্যাঁ, ঠিক বলেছ মা। কোনো ছেলেকে জীবনে চুমুই খেলাম না, আর প্রেগনেন্ট হয়ে বসে আছি। আমি বলে দিই ওই লোকটার সাথে তাকে দেখে ফেলেছি গ্রেট স্টেক এস্কেপে বসে দুজন চুমু খাচ্ছিল। আর তখন ওই বদমহিলা কী করলো জানেন? না, ক্ষমা চায়নি, এমনকি বললও না ওই ব্র্যাড না চাক নামের লোকটার কাছ থেকে দূরে থাকবে। সে বলল আমি যদি কাউকে এ ব্যাপারে না বলি তাহলে 16তম জন্মদিনে একটা গাড়ি কিনে দেবে আমাকে, একদম নতুন, যেটা চাই আমার। আমি বললাম আমার একটা রেঞ্জ রোভার চাই, সবুজ রঙের। রাজি হয়ে গেলেন তিনি। এরপর আমি তাকে বলি থাক, ওটা লিখে ডায়েরি নষ্ট করব না আমি। গাড়ি থেকে নেমে সোজা বাসার পথে হাঁটা ধরি। দরজা দিয়ে ভেতরে ঢুকে দেখি বব টিভি দেখছে। তোমার স্ত্রী পরকীয়া করছে বব। সব খুলে বলি আমি তাকে। ওই লোকটার কথা, চুমুর কথা, রেঞ্জ রোভার গাড়ি কিনে দেওয়ার প্রস্তাব সব বলে দিই। শুনে কেঁদেই ফেলে বব, এরপর চলে যায়। দুঃখিত, অনেক দিন লিখতে পারিনি। খুব বাজে 2 সপ্তাহ গেল, জীবনের সবচেয়ে খারাপ 2 সপ্তাহ। মেগানদের বাসায় আছি আমি গত 1 সপ্তাহ ধরে। মা আর ববের ডিভোর্স হয়ে যাচ্ছে। বব একটা মোটেলে উঠেছে এখন, মার্কাস মার সাথে থাকছে। ওর ধারণা সব দোষ আমার, আমাকে ঘৃণা করে ও। ওকে কোনো দোষ দিই না আমি, আসলে গাড়িটা নেওয়াই উচিত ছিল আমার। বাবা ডায়েরি পড়া বন্ধ করে দিলেন। আর একটু পড়ে শোনালে ভালো হতো। বেচারা, বলে উঠে আমি। আমি জানি না বাবা ইচ্ছে করে এই অংশটুকু পড়লেন কিনা, যাতে করে মেয়েটার প্রতি সহানুভূতি জন্মে আমার, আর তার খুনিকে খুঁজে বের করতে সাহায্য করি তাকে। যদি তাই হয় তাহলে তার পরিকল্পনা কাজে দিয়েছে। মেয়েটার মার ওপর আমার মার মতনই রাগ হচ্ছে। তিনি তার মেয়েকে গাড়ি ঘুষ দিতে চেয়েছেন যাতে সে ববকে কিছু না বলে। বব জেনিফারের সৎ বাবা, যতদূর বুঝলাম তাকে খুব ভালোবাসে মেয়েটা। তার পরকীয়ার কারণে পরিবারটা শুধু ভেঙেই যায়নি, নিজের মেয়ের সাথে সারা জীবনের জন্য একটা দূরত্ব তৈরি হয়ে গেছিল। আর মেয়েটার ভাই তাকে ঘৃণা করা শুরু করেছিল এটা ভেবে যে তার কারণেই সব ঝামেলার সৃষ্টি হয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ব্ল্যাকমেল করার মতো বিপজ্জনক পথে পা বাড়ায় মেগান, যা একসময় তাকে নিয়ে যায় মৃত্যুর কাছে। বাবার সাথে কেসটাতে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে হলো। ডায়েরির পরবর্তী লেখাগুলো শুনতে ইচ্ছে করছে, কিন্তু তা সম্ভব নয়। এর চেয়েও বড় কাজ আছে আমার হাতে। বাবাকে বললাম কেসটার প্রতি আরও মনোযোগ দিতে এবং কী পেলেন সেটা আমাকে জানাতে। এরপর ল্যাপটপ নিয়ে আমার ঘরে চলে আসলাম। 2 নতুন ইমেইল এসেছে। প্রথমটা পাঠিয়েছে ইনগ্রিড। গত 2 দিন ওদের ওখানে যা যা ঘটেছে সব কিছুর বর্ণনা লেখা ওটাতে। ওর মা এখনও কোমায় আছেন, কিন্তু অবস্থার উন্নতি ঘটছে ধীরে ধীরে। ওর বাবা এখনও শান্ত হতে পারছেন না। ইনগ্রিড ওনার ফোনে ক্যান্ডি ক্রাশ গেমটা ইনস্টল করে দেয়ায় ওটা খেলে কিছু সময়ের জন্য স্ত্রীর অবস্থা ভুলে থাকতে পারছেন। পালা করে ওর মার দেখাশোনা করছে ওরা। একজন হাসপাতালে থাকলে আরেকজন বাসায় গিয়ে গোসল সেরে খাবার দাবার নিয়ে আসে। আমাকে ভীষণভাবে মিস করছে, আর ওখান থেকে ফিরে একেবারে অ্যাপার্টমেন্টে উঠতে চায় ও। ল্যাসি, মার্ডক আর বাবার খেয়াল রাখতে বলেছে। দ্রুত ওর ইমেইলের জবাব লিখে পাঠিয়ে দিলাম। এরপর দ্বিতীয় ইমেলতে খুললাম। এএসটি মাইক ল্যাং পাঠিয়েছে এটা। হেনরি, এটুকুই খুঁজে পেয়েছি আমি। কোনো খাটুনি হয়নি, তাই খরচেরও দরকার নেই। মাইক। বিশেষ দ্রষ্টব্য, তোমার দাদা দাদির ব্যাপারটাতে দুঃখিত আমি, তাও ভ্যালেন্টাইন্স ডেতে। ইমেলের সাথে অ্যাটাচ করে দেওয়া জিপ ফাইলটা খুললাম। 4টা পিডিএফ আছে ওটা। প্রথমটা আমার বাবার জন্মসনদ, ডেস মইনেস, আইওয়া। রিচার্ড জেফ্রি বিন্স, জন্ম 8 জানুয়ারি 1950, অভিভাবক জ্যাক এবং মার্গারেট বিন্স। দ্বিতীয়টা খুলে বুঝলাম এটার কথাই ইমেইলে লিখেছে মাইক। আমার দাদা দাদি মারা যান সড়ক দুর্ঘটনায়। ভ্যালেন্টাইন্স ডেতে ডিনার শেষে বাসায় ফেরার পথে এক মাতাল ট্রাক ড্রাইভার ওদের গাড়ির ওপর তুলে দেয় ট্রাক। আমার বাবার বয়স তখন 21। আইওয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি। পরের পিডিএফটাতে তাদের মৃত্যু সনদও দিয়ে দিয়েছে মাইক। ওখানে তারিখ লেখা 14 ফেব্রুয়ারি 1971। চতুর্থটা আমার জন্ম সনদ। ওটার সাথে আমার আলেকজান্দ্রিয়ার বাসায় রাখা জন্ম সনদটা মিলে যায়। ভার্জিনিয়া, হেনরি গ্রেসন বিন্স,
20 মার্চ 1978। অভিভাবক রিচার্ড এবং স্যালি বিন্স। ওটার নিচের দিকে বাবার সইটাও ঠিক আছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমার বাবা আসলেও আমার বাবা। ধন্যবাদ ঈশ্বর। 3:25। আমার স্টকগুলো দেখলাম। গত দুদিনে প্রায় $60,000 খুইয়েছি। ওগুলোর ব্যবস্থা করে ল্যাপটপটা নামিয়ে রাখলাম। প্রায় 1 সপ্তাহ কোনো ব্যায়াম করিনি। বিছানার নিচ থেকে নাইকি জোড়া বের করে নিলাম। জুতোর ফিতা বাঁধার সময় মনে হলো একটা জিনিস দেখতে ভুলে গেছি। বাবার সম্পর্কে জানার পর এতটা স্বস্তি লাগছিল যে গত রাতে পাঠানো মেসেজটার কথা ভুলেই গেছি। সিডনি ওয়েনকে মেসেজ দিয়েছিলাম আমি। ফেসবুকে লগ ইন করলাম। নতুন একটা মেসেজ এসেছে ওনার কাছ থেকে। আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। গত রাতে আমি লিখেছিলাম, মিস্টার ওয়েন, আমার ধারণা আপনি জানেন আমি কে। আপনার কাছে কিছু প্রশ্ন ছিল আমার। এটা পাবার পরে আমাকে একটা মেসেজ দেবেন দয়া করে। ওনার মেসেজটাতে ক্লিক করলাম। মিস্টার বিন্স, আপনার পরিচয় সম্পর্কে অবগত আমি, আর এটাও জানি আপনি কোন কন্ডিশনে ভুগছেন। সত্যি কথা বলতে আমি আসলে অবাকই হয়েছি আমার সাথে যোগাযোগ করতে এত সময় লাগালেন কেন। আপনার সকল প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব আমি। তবে বলে রাখছি, ওগুলো শুনতে হয়তো ভালো নাও লাগতে পারে আপনার। সিডনি। বড় করে শ্বাস নিয়ে প্রশ্নগুলো লিখতে লাগলাম, কিন্তু শেষ পর্যন্ত মুছে দিলাম সবগুলো। শুধু 5টা শব্দ লিখলাম। কাল দেখা করতে পারি আমরা? সেন্ড বাটনে ক্লিক করে জুতোর ফিতা বেঁধে নিলাম। এ সময় মার্ডক ভেতরে ঢুকলো। আমি দৌড়ানোর জন্য তৈরি হতে থাকলে কিভাবে যেন বুঝে যায় ও। ঘাড় কাত করে আমাকে দেখতে লাগলো। হ্যাঁ, আসতে পারিস তুই। খুশিতে লেজ নাড়তে লাগলো ব্যাটা। দৌড়ে এসে আমার মুখ চেটে দিল। ল্যাসির খোঁজে একবার নজর বোলালাম আশেপাশে, কোথাও দেখলাম না ওকে। 3:43 নাগাদ আমি আর মার্ডক বাবার বাসার পাশেই পার্কটার প্রায় অর্ধেক চক্কর দিয়ে ফেললাম। গত সপ্তাহের মতো না হলেও গরম খুব একটা কমেনি। পুরো ঘেমে গেছিলাম আমি। প্রায় 9 বছর পরে এ পথে দৌড়চ্ছি। নস্টালজিক লাগছে। মার্ডকে চেইনটা ছেড়ে দিলাম। মোটামুটি বাধ্য ও এসব ব্যাপারে, ল্যাসির মতো নয়। ল্যাসির সবসময় চেষ্টা থাকে চেইন ছাড়িয়ে নিয়ে এটা ওটা তাড়া করে বেড়ানো। মাঝে মাঝে আমার হাত থেকে ছুটে গিয়ে সামনে অপেক্ষা করে ও। এরপর আমি কাছাকাছি গেলে আবার দৌড় শুরু করো। বাবার বাসার সামনের রাস্তায় ঢোকার সময় ফোনটা শব্দ করে উঠলো একবার। বের করলাম ওটা। বাসা থেকে বের হবার আগে ফোনে মেসেঞ্জার অ্যাপটা ইনস্টল করে নিয়েছি। ওটারই নোটিফিকেশান। বুড়ো মনে হয় এখনও জেগে আছে। ইনগ্রিডের বাবার মতো ক্যান্ডি ক্রাশ খেলছে। তার মেসেজটা একদম সাধারণ, কাল দেখা হচ্ছে। এরপর একটা ঠিকানা লেখা। বাসায় ঢুকেই বাবাকে জিজ্ঞেস করলাম তিনি কাজটা করবেন কি না। অবশ্যই, কোনো প্রকার দ্বিধা ছাড়াই জবাব দিলেন তিনি। আমি তাকে ঠিকানা বললে ওটা ফোনে টুকে নিলেন তিনি। বললেন 2টার মতো লাগবে পৌঁছতে। বাবার বয়স যখন কম ছিল তখন আমাকে কোলে করে নিয়ে গাড়িতে তুলতেন তিনি, কিন্তু বিগত কয়েক বছরে 7টা হাড্ডি ভাঙার পর তিনি বুঝতে পেরেছেন তার 160 পাউন্ডের ছেলেকে কোলে করে নিয়ে গাড়িতে ওঠানোর দিন শেষ। তার মানে আজ রাতে গাড়িতেই ঘুমাতে হবে আমার। ঘড়ির দিকে তাকালাম, 3:55। দৌড়ে আমার ঘরে গিয়ে 1 মিনিটে গোসল করে নিলাম। এরপর একটা টি-শার্ট পরে হুডি আর জিন্স তুলে নিলাম ঘুম থেকে উঠে গায়ে চাপানোর জন্য। 1 মিনিট বাকি থাকতে গ্যারেজে পৌঁছে গেলাম। ল্যাসি আমার বাবার গাড়িটার হুডের উপর বসে আছে। হুডের উপর যে চকচকে বলটা লাগানো আছে সেটাকে নাড়াচ্ছে বারবার। হেসে বললাম, কি করছিস তুই? মিয়াও। এরকম করলে একটু শান্তি পাস? মিয়াও। কি? মিয়াও। গরিব মানুষের খেলার বল এটা? মানে গরিব বিড়ালের খেলার বল? মিয়াও। বাসার কাজে আমাকে সাহায্য করলে তোকে হয়তো নতুন একটা বল দিলেও দিতে পারি আমি। ওর সাথে কথা বলতে থাকলে সারাদিন পার হয়ে যাবে, কিন্তু আমার হাতে আছে আর কয়েক সেকেন্ড মাত্র। দরজা খুলে প্যাসেঞ্জার সিটটাতে চড়ে বসলাম। ল্যাসি হুড থেকে নেমে লাফ দিয়ে আমার কোলে উঠে গেল। মিয়াও। বাসন মাজার কাজে সাহায্য করবি? মিয়াও। উঠানের ঘাস কাটতে কিভাবে সাহায্য করবি তুই শুনি? এই সময় বাবা এসে আমার মাথার নিচে একটা বালিশ দিয়ে আমার আর ল্যাসির গায়ে একটা কম্বল চাপিয়ে দিলেন। এরপর ছোট একটা এনার্জি বার আর 1 গ্লাস পানি খাইয়ে দিলেন, পুরনো দিনগুলোর মতো। ধন্যবাদ বাবা, এই বলে ঘুমে তলিয়ে গেলাম।